তাহলে প্রিভিয়াস ক্লাসে আমরা জয়েন্ট মেথডের মাধ্যমে একটা টাস্ককে অ্যানালাইসিস করছিলাম। তো প্রথমে আমরা সাপোর্ট রিঅ্যাকশন বের করেছি, তারপরে জয়েন্ট এ নিয়ে আমরা কাজ করেছিলাম এবং দুইটা মেম্বার ফোর্স বের করেছিলাম। একটা হচ্ছে এফ এডি আর একটা হচ্ছে এফ এসি। সো আজকে আমরা কাজ করব জয়েন্ট ডি নিয়ে। দ্যাট মিনস আমি একটু দেখাই, আমরা এই দুইটা মেম্বারের ফোর্স আমরা অলরেডি বের করে ফেলেছি, এসি আর এডি। তাহলে বাকি আছে কে কে? সিডি, বিডি আর হচ্ছে বিসি। এই তিনটা মেম্বার এখনো বাকি আছে, তাই না? দেখো, আমরা জানি যে একটা জয়েন্ট থেকে আমরা সর্বোচ্চ দুইটা আননোন বের করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো, যদি আমরা এই দুইটা তো আমাদের জানা হয়ে গেছে এখন, এসি আর এডি। এখন যদি আমরা জয়েন্ট ডি তে আসি, জয়েন্ট ডি তে এখন বর্তমানে আননোন বার ফোর্স কতগুলো আছে? এই যে জয়েন্ট ডি তে কোন কোন মেম্বার এসে মিলিত হয়েছে দেখো, সিডি, এডি, বিডি। এর মধ্যে আমরা একটা অলরেডি বের করে ফেলেছি, সেটা হচ্ছে এডি। এটা আমাদের এখন জানা আছে। তাহলে আননোন থাকে কয়টা? অবশ্যই দুইটা, তাই না? সিডি আর বিডি। তাহলে একটা জয়েন্টে দুইটা আননোন থাকলে আমরা সেটা দুইটা আননোন বের করতে পারবো। সো তাহলে যদি জয়েন্ট ডি নিয়ে আমরা কাজ করি, তাহলে আমরা এখন সিডি এবং বিডি এই দুইটা মেম্বারের বার ফোর্স কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? আবার কেউ যদি চাও যে না, ঠিক আছে, আমরা জয়েন্ট এ নিয়ে কাজ করলাম, এরপরে আমরা কাজ করব হচ্ছে জয়েন্ট বি নিয়ে। যেমন জয়েন্ট বি তে দুইটা মেম্বার আছে, একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে বিডি। দেখো, তাও কিন্তু আমরা বের করতে পারবো। যদি জয়েন্ট বি নিয়েও আমরা এখন কাজ করি, তাও বিসি এবং বিডি এই দুইটা মেম্বারের আর কি ফোর্স কিন্তু আমরা বের করতে পারবো। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। আবার দেখো, যদি কেউ চাও যে আমরা জয়েন্ট সি নিয়ে কাজ করব, জয়েন্ট সি তে এখন আননোন কতগুলো আছে? জয়েন্ট সি তে আগে দেখো কোন কোন বার এসে মিলিত হয়েছে। এসি, সিডি আর বিসি, এই তিনটা বার এসে মিলিত হয়েছে জয়েন্ট সি তে। এই তিনটা বারের মধ্যে এইটা আমরা অলরেডি বের করেছি একটু আগে। জয়েন্ট এ নিয়ে কাজ করার সময় এই মেম্বারের ফোর্সটা আমরা বের করেছি। তাহলে বাকি আছে কয়টা? একটা, দুইটা। তাহলে জয়েন্ট সি নিয়েও যদি আমরা কাজ করি, তাও আমরা এই দুইটা মেম্বারের বার ফোর্স বের করতে পারবো। সো জয়েন্ট এ নিয়ে কাজ করার পর জয়েন্ট সি, ডি বা বি যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। সো আমরা এখন কাজ করব জয়েন্ট ডি নিয়ে। দেখো, জয়েন্ট ডি নিয়ে কাজ করার সময় ঠিক আমরা একইভাবে ওই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। দ্যাট মিনস একটা এক্স অক্ষ ড্র করব, একটা ওয়াই অক্ষ ড্র করব, ঠিক আছে? একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস ড্র করব, এবং এই যে জয়েন্ট, এইটা কিন্তু আসলে জয়েন্ট ডি। এখানে ডি লিখলে ভালো হয়, এখানে জয়েন্ট ডি লিখবা। সো দিস ইজ দ্য জয়েন্ট ডি। তাহলে এই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম, দ্যাট মিনস এই জয়েন্টের উপরে বাইরে থেকে কি কি ফোর্স কাজ করছে সেইটা আমরা দেখাবো। তাহলে দেখো, জয়েন্ট ডি তে কি কি মেম্বার এসে মিলিত হয়েছে? এডি। তার মানে এডি মেম্বারের বার ফোর্স যাবে বাম দিকে, বিডি মেম্বারের বার ফোর্স যাবে ডান দিকে, 10 কিলো নিউটন আছে নিচের দিকে। আর সিডি মেম্বারের বার ফোর্স যাবে, মানে অ্যারো চিহ্ন যাবে উপরের দিকে। তাহলে সিডি উপরের দিকে, এডি বাম দিকে, আর বিডি কোন দিকে? ডান দিকে। মানে যে যেদিকে আছে তাকে আমরা সেদিকে ড্র করব। এই দেখো, বিডি ডান দিকে, এডি বাম দিকে, আর সিডি হচ্ছে কি উপরের দিকে। আর 10 কিলো নিউটন কোন দিকে? নিচ দিকে, ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইজি। এবং ঠিক আগের মতো আমরা ধরে নিব যে এই জয়েন্টটা ইকুইলিব্রিয়ামে আছে, এবং যেহেতু জয়েন্টটা ইকুইলিব্রিয়ামে আছে, তাই আমরা বলতে পারি যে সামেশন অফ এফ এক্স সমান 0 এবং সামেশন অফ এফ ওয়াই সমান 0, কারণ এটা একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম। সামেশন অফ এফ এক্স সমান 0, এখান থেকে আমরা আরেকটা মেম্বারের ফোর্স পেয়ে যাব, এফ বিডি। সামেশন অফ এফ ওয়াই সমান 0, এখান থেকে আমরা খুব সহজে আরেকটা মেম্বারের ফোর্স পেয়ে যাব, সিডি এবং বিডি।
তাহলে আমরা এবার খেয়াল করি, আমরা সিডিবিডি, তাহলে এসি, সিডি, এডি এবং বিডি এই চারটা মেম্বারের ফোর্স আমরা পেয়ে গিয়েছি, এটা 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 আর এটা। তাহলে বাকি আছে এখন কে? বাকি আছে শুধুমাত্র বিসি মেম্বারের ফোর্স। এখন বিসি মেম্বারের ফোর্স আমরা জয়েন্ট বি নিয়ে কাজ করেও বের করতে পারি, আবার আমরা জয়েন্ট সি নিয়ে কাজ করেও বের করতে পারি। ঠিক আছে, জয়েন্ট বি অথবা জয়েন্ট সি, তোমাদের যেটা ইচ্ছা সেটা। সো আমরা ধরো যে যদি জয়েন্ট বি নিয়ে কাজ করি, জয়েন্ট বি নিয়ে কাজ করলে দেখো জয়েন্ট বি তে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ ড্র করব এবং এই পয়েন্টে এইটা হচ্ছে আমাদের জয়েন্ট বি। সো সেখানে একটা সাপোর্ট রিয়াকশন আছে উপরের দিকে 3.56 কিলো নিউটন, এটা আমরা দেখাইলাম, এই যে বিওয়াই 3.56 কিলো নিউটন। এবারে বাম দিকে আছে হচ্ছে এফ বিডি, আমরা দেখতেই পাচ্ছি, এবং একটা অ্যাঙ্গেলের একটা ইনক্লাইন, মানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড অবস্থায় আছে এফ বিসি, এই যে এফ বিসি এইটা। তাহলে বিডি বাম দিকে আর বিসি কোথায়? ইনক্লাইন্ড, সেটাই, এই যে এফ বিডি বাম দিকে আর এফ বিসি হচ্ছে ইনক্লাইন্ড। এবং আমরা এই অ্যাঙ্গেলটা কিন্তু অঙ্কের শুরুতে বের করেছিলাম 30 ডিগ্রি। ওকে, আর কোনো কিছু নাই। তাহলে ঠিক একইভাবে আমরা ধরে নিচ্ছি যে এই কনকারেন্ট ফোর্স সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে এবং সামেশন অফ এফ এক্স 0 এবং এফ ওয়াই 0, ঠিক আগের মতো। সো এখানে সামেশন অফ এফ ওয়াই সমান 0, এই ইকুয়েশন থেকে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি এফ বিসি এর ভ্যালু, এবং এটা হচ্ছে কি কম্প্রেশনে আছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এইভাবে 1 বাই 1 একটার পর একটা জয়েন্ট নিয়ে কাজ করব, কাজ করে আমরা ট্রাসের মেম্বারের ফোর্স গুলা বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? আমরা প্রথমে সাপোর্ট রিয়াকশন বের করেছিলাম, তারপর আমরা জয়েন্ট এ নিয়ে কাজ করলাম, এই দুইটা পেয়ে গেলাম। এরপরে কাজ করলাম জয়েন্ট ডি নিয়ে, তখন এই দুইটা পেয়ে গেলাম। এরপরে কাজ করলাম জয়েন্ট বি নিয়ে, তাহলে এইটা পেয়ে গেলাম। তাহলে দেখো এই ট্রাসের 1 2 3 4 5 যে 5টা মেম্বার ছিল, প্রত্যেকটা মেম্বারের ফোর্স কিন্তু আমরা বের করে ফেললাম। তার মানে কি এই ট্রাসটা আসলে অ্যানালাইসিস করা হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্সই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে আমরা সবসময় ধরে নেই যে একটা মেম্বার সবসময় টেনশনে আছে, আমরা শুরুতে এটা ধরে নিয়ে থাকি, এবং যদি অ্যান্সার আসে পজিটিভ তাহলে আমরা বলি যে সে আসলেই টেনশনে আছে, আর যদি অ্যান্সার আসে নেগেটিভ তাহলে আমরা বলবো যে না, সে আছে কম্প্রেশনে। সো আমরা এতক্ষণ দেখো জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছিলাম কিভাবে? এইভাবে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস এবং এই এর যে ইন্টারসেকশন পয়েন্ট, এটাই হচ্ছে আমাদের জয়েন্ট। সাপোজ জয়েন্ট এ, সে কথার কথা, জয়েন্ট এ তে ধরো যে এই দিকে একটা মেম্বার আছে, তাহলে আমরা তাকে কিভাবে দেখাচ্ছিলাম? জয়েন্ট থেকে অ্যারো চিহ্নের মাধ্যমে বাইরের দিকে আমরা দেখাচ্ছিলাম। এখন আমরা বাইরের দিকে কেন দেখাচ্ছি? আমরা এই জয়েন্ট এ কে, বা সরি, আমরা এই যে এই মেম্বারের ফোর্সকে আমরা এইভাবে কেন দেখাচ্ছি না? আমরা তো এইভাবেও দেখাতে পারতাম, অর্থাৎ তীর চিহ্ন তো জয়েন্টের দিকেও থাকতে পারতো, এটা জয়েন্টের বাইরের দিকেই কেন আমরা সবসময় দেখাচ্ছি? এই কোশ্চেনটা আমি তোমাদের কাছ থেকে আশা করেছিলাম, বাট তোমরা আসলে কেউ করো নাই। সো খেয়াল করো যে যদি কোনো একটা মেম্বার টেনশনে থাকে, দ্যাট মিনস ধরো যে সরি, ধরো যে এই মেম্বারটা টেনশনে আছে, তার মানে কি? তার মানে তাকে দুই দিক থেকে এভাবে টান দেওয়া হচ্ছে, তাই না? তাকে আসলে দুই দিক থেকে এভাবে টেনে ধরা হচ্ছে। ঠিক আছে, এইভাবে এই যে যে মানে টেনসাইল ফোর্স, এটা দিচ্ছে আসলে কে? এটা দিচ্ছে কিন্তু জয়েন্ট। ঠিক আছে, সো এখন যদি আবার আমরা জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, যেমন এইটা হচ্ছে ধরো আমাদের সেই জয়েন্ট। ঠিক আছে, এই জয়েন্টেই এই মেম্বারটা আছে, তাহলে জয়েন্ট যদি মেম্বারটাকে টেনে ধরে, তাহলে এই মেম্বারটা জয়েন্টকে কি করবে? ঠিক
অপোজিট দিকে একটা রিয়াকশন দিবে, তাই না? আবার একইভাবে যদি জয়েন্টটা এইদিকে থাকে তাহলেও সে একই কথাই প্রযোজ্য। যদি এই জয়েন্টটা এই মেম্বারটাকে টেনে ধরে এই দিকে, তাহলে এই মেম্বারটা কি করবে, এই জয়েন্টকে বিপরীত দিকে এভাবে রিয়াকশন দিবে বা টেনে ধরবে। সো এটাই হচ্ছে ব্যাপার, যে কোনো মেম্বার যদি টেনশনে থাকে দ্যাট মিনস যে সে তার দুই দিকে যে জয়েন্ট আছে সেই দুইটা জয়েন্টকে বাইরের দিকে টান দিবে। দ্যাট মিনস এই জয়েন্ট থেকে বাইরের দিকে, আবার এই জয়েন্ট থেকেও বাইরের দিকে। সেই কারণে আমরা দেখো, আমরা সবসময় কিন্তু আমরা যখন জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করেছি তখন সবসময় কিন্তু জয়েন্ট থেকে বাইরের দিকে আমরা দেখিয়েছি। কারণ জয়েন্ট থেকে বাইরের দিকে দেখানো মানেই হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এই প্রত্যেকটা মেম্বার টেনশনে আছে। ঠিক আছে, ওকে। সো আমরা জয়েন্ট মেথডের একটা এক্সাম্পল দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে সেকশন মেথড। সেকশন মেথডে আমরা একটা সেকশন থেকে 3টা বার ফোর্স বের করতে পারি, এটাই হচ্ছে মেন পার্থক্য। আমরা একটা জয়েন্ট থেকে 2টা বার ফোর্স বের করতে পারতাম, আর এখন আমরা একটা সেকশন থেকে 3টা আননোন বার ফোর্স বের করতে পারবো। এর কারণটা খুবই সিম্পল, কারণটা হচ্ছে সেখানে 3টা অ্যাভেলেবেল ইকুয়েশনস থাকবে। সেই কারণে জয়েন্টে ছিল 2টা ইকুয়েশন, তাই 2টা আননোন, সেকশনে 3টা ইকুয়েশন, তাই 3টা আননোন আমরা বের করতে পারবো। ঠিক আছে, সো এখন আমি দেখাবো যে কিভাবে আসলে আমরা সেকশন নিয়ে আমরা আননোন বার ফোর্স বের করব। Find the forces in the members CD, ID and IH of the following truss. এখানে একটা ট্রাস আমরা দেখতে পাচ্ছি, ট্রাসে এখানে এইটা পিন সাপোর্ট, এটা রোলার সাপোর্ট, এবং এখানে কিছু এক্সটার্নাল ফোর্স আছে 20 টনস, 10 টন, 5 টন এটসেট্রা। ট্রাসের হাইট দেওয়া আছে 20 ফিট, এবং প্রত্যেকটা প্যানেল, এই যে এইটা হচ্ছে এক একটা প্যানেল, এই যে এই দুইটা জয়েন্টের মাঝখানে এইটা একটা প্যানেল, এইটা একটা প্যানেল, এইটা একটা প্যানেল। সো প্রত্যেকটা প্যানেলের দৈর্ঘ্য কত, 20 ফিট করে, এবং এখানে 5টা প্যানেল আছে, তাই 100 ফিট। এবং আমাদেরকে বলা হচ্ছে যে এই ট্রাসের সিডি, আইডি এবং আইএইচ এই 3টা মেম্বারের বার ফোর্স বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, সো যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে যদি আমরা জয়েন্ট মেথডে এই প্রবলেমটাকে সমাধান করতে যাই তাহলে ইট উইল টেক এ লট অফ টাইম অ্যান্ড ইফোর্ট। কারণ কি, আমাদের শুরু করতে হবে এখান থেকে, বাম দিক থেকে অথবা ডান দিক থেকে। আগে সাপোর্ট রিঅ্যাকশন বের করতে হবে, তারপর জয়েন্ট এ নিয়ে কাজ করতে হবে। জয়েন্ট এ নিয়ে কাজ করে আমরা 2টা মেম্বারের ফোর্স বের করতে পারবো, এ বি আর এ জে। এরপরে আমাদেরকে আসতে হবে জয়েন্ট জে তে। জয়েন্ট জে তে আসলে আমরা তখন বের করতে পারবো এই যে বিজে এবং আইজে, এই 2টা। এরপরে আবার যেতে হবে জয়েন্ট বি তে, সেখান থেকে আমরা বের করব তখন বিসি এবং আইবি, এই 2টা। এরপরে তখন আমরা আসতে পারবো জয়েন্ট সি তে। জয়েন্ট সি তে এসে তখন আমরা সিডি এবং আইসি এই 2টা বের করতে পারবো। তাহলে এত কাজ করার পরে দেখো আমরা কিন্তু সিডি এর বার ফোর্সটা পাইলাম। এরপরে আবার আসতে হবে জয়েন্ট আই তে। ঠিক আছে, জয়েন্ট আই তে আসলে তখন আমরা আইডি, আইএইচ এই 2টা বের করতে পারবো। দ্যাট মিনস মানে 1 বাই 1 বাম দিক থেকে এই দিকে আসতে হবে, প্রত্যেকটা জয়েন্ট নিয়ে কাজ করতে করতে এদিকে আসতে হবে। এবং এটা আসলে আননেসেসারি, কারণ আমাদের দরকার হচ্ছে এই 3টা মেম্বারের ফোর্স। তাহলে আমরা কেন খামাখা এই মেম্বারগুলোর ফোর্স আমরা বের করতে যাব, আমাদের তো দরকার নেই, রাইট? সো এই কারণে আমরা আসলে এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করব সেকশন মেথড। সেকশন মেথডের মাধ্যমে আমরা ট্রাসের যে কোনো জায়গাতে, ট্রাসের মাঝখানে বা ডানে বায়ে যে কোনো জায়গাতে আমরা যে কোনো মেম্বারের ফোর্স সরাসরি বের করতে পারবো। অর্থাৎ এখানে এই 3টা মেম্বারের ফোর্স বের করার জন্য অন্য মানে অতিরিক্ত কোনো মেম্বারকে আসলে সমাধান করার দরকার নাই, বা অতিরিক্ত কোনো মেম্বারের ফোর্স বের করার দরকার নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রাসের
এই জায়গাতে একটা সেকশন নিব বা ট্রাসটাকে কেটে ফেলবো। আমরা ট্রাসটাকে এমন ভাবে সেকশন নিব বা এমন ভাবে আমরা কাটবো যাতে করে যে মেম্বারের ফোর্স গুলো বের করতে বলা হয়েছে সেই মেম্বার গুলো অবশ্যই কাটা পড়ে। এটাই হচ্ছে মূলনীতি। যেমন এখানে সিডি, আইডি এবং আইএইচ এই তিনটা মেম্বারের ফোর্স বের করতে বলা হচ্ছে, তাই আমরা এই তিনটা মেম্বার বরাবর ট্রাসটাকে আমরা কেটে ফেললাম। ঠিক আছে। এবং যখন আমরা সেকশন নিব, মানে ট্রাসটাকে কেটে ফেলা মানে সেকশন নেওয়া, যখন আমরা সেকশন নিব তখন আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে একসঙ্গে যেন মানে তিনটার বেশি মেম্বার কখনোই কাটা না পড়ে। যদি একসঙ্গে আমরা 4-5টা মেম্বার কেটে ফেলি, দ্যাট মিনস আমরা কিন্তু আসলে ওইটাকে সমাধান করতে পারবো না, কারণ আমরা একটা সেকশন থেকে 3টা আননোন বার ফোর্স বের করতে পারবো। এখন যদি আমরা 4 থেকে 5টা মেম্বার কাটি তাহলে কিন্তু আমরা ওইগুলা বের করতে পারবো না। সো সর্বোচ্চ যেন 3টা মেম্বার কাটা পড়ে, এইভাবে আমরা ট্রাসটাকে কাটবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? জি স্যার। সো ট্রাসটাকে এইভাবে সেকশন নেওয়ার পর, আচ্ছা আমরা সেকশন নেওয়ার পর কি পাবো ওটা আমরা পরে ড্র করছি। আমরা আগে সেকশনটা দেখাই রাখলাম যে আমরা এইভাবে আমরা ট্রাসটাকে কাটবো এবং এই সেকশনের নাম দিলাম এ এ। এবং আমরা এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি ঠিক আগের ক্লাসের মতো, অর্থাৎ কোনো স্ট্রাকচার নিয়ে কাজ করতে গেলে আমরা সেই স্ট্রাকচারের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব এবং ধরে নিব যে সেই স্ট্রাকচার ইকুইলিব্রিয়ামে আছে এবং সে আসলে ইকুইলিব্রিয়ামে থাকবে। প্রত্যেকটা স্ট্রাকচারকে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। সো আমরা এখানে পিন সাপোর্টের 2টা রিয়াকশন এবং রোলার সাপোর্টের একটা রিয়াকশন আমরা দেখাইলাম ফ্রি বডি ডায়াগ্রামে, এবং আমরা ধরে নিচ্ছি যে এই ট্রাসটা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এটা হচ্ছে একটা কি নন প্যারালাল ফোর্স সিস্টেম, তাই না? কারণ দেখো প্রত্যেকটা ফোর্স প্যারালাল শুধুমাত্র এক্স বাদে, তার মানে এটা নন প্যারালাল ফোর্স সিস্টেম। আবার আবার আরেকভাবে চিন্তা করো যে এখানে কিন্তু কোনো হরিজন্টাল ফোর্স নাই, এক্সটার্নাল কোনো হরিজন্টাল ফোর্স এখানে নাই, সে কারণে পিন সাপোর্টে কিন্তু হরিজন্টাল কোনো রিয়াকশন আসবে না। সো তোমরা চাইলে এক্সটাকে অমিট করতে পারো, এক্সটাকে এখানে দেখানোরই কোনো দরকার নাই। আমরা সবাই জানি যে পিন সাপোর্টে 2টা রিয়াকশন বা 2টা রিয়াকশন ফোর্স, কিন্তু এখানে তো কোনো হরিজন্টাল ফোর্স নাই, সে কারণে পিন সাপোর্টের রিয়াকশন এখানে একটাই আসবে, শুধু ভার্টিক্যাল, আর হরিজন্টাল রিয়াকশনটা 0 হবে। তো তোমরা চাইলে হরিজন্টালটা প্রথম থেকে নেগলেক্ট করতে পারো। যদি হরিজন্টালটা নেগলেক্ট করো তাহলে এটা একটা প্যারালাল ফোর্স সিস্টেম, প্রত্যেকটা ফোর্স প্যারালাল। সো প্যারালাল বা নন প্যারালাল যেমনই হোক, এই ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্ত 3টা: সামেশন অফ মোমেন্ট সমান 0, সামেশন অফ এফ ওয়াই সমান 0 এবং সামেশন অফ এফ এক্স সমান 0। এই যে আমরা এ বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্টের সামেশন নিচ্ছি এবং ঠিক আগের ক্লাসের মতো আমরা ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ ধরছি, তোমরা চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকেও পজিটিভ ধরতে পারো। সো এ বিন্দুর সাপেক্ষে দেখো আমরা প্রত্যেকটা ফোর্সের মোমেন্ট নিব ঠিক আগের মতো, আসলে বারবার বলার কিছু নাই। এই যে 20 টন, দেখো এ বিন্দুর সাপেক্ষে 20 টন, এটা ঘড়ির কাঁটার দিকে এটা রোটেশন দিচ্ছে, তাই না? তার মানে প্লাস পজিটিভ। আর মোমেন্ট কত হবে? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। 20 টন এবং 20 টনের যে লাইন অফ অ্যাকশন, সেই লাইন অফ অ্যাকশনের দূরত্ব কত এই বিন্দু থেকে? 20 টন এই ফোর্সের লাইন অফ অ্যাকশনের ডিসটেন্স কত এই বিন্দু থেকে? 20 মানে 40, 20 + 20 রাইট, 40 এই যে এইটা এই যে এখান থেকে এতটুকু, তাই না? 2টা প্যানেল আছে এবং দেখো আমরা কোশ্চেনে দেখতেই পাচ্ছি 5 at 20 ফিট। এই কথার অর্থ হচ্ছে প্রত্যেকটা প্যানেলের দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট, তার মানে 20 আর 20 কত হয়? 40। এই যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক একইভাবে এখানেও ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স 60, এখানেও সেম ফোর্স 5 আর পারপেন্ডিকুলার ডিসটেন্স 80। আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে পয়েন্টের সাপেক্ষে এফ ওয়াই, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো তাই মাইনাস ফোর্স ইনটু ডিসটেন্স, এখান থেকে এটা হচ্ছে 100 ফিট।
সো ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা Fy পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর সামশন অফ Fy সমান 0 এবং আমরা আপওয়ার্ড ফোর্সকে পজিটিভ ধরছি, তোমরা চাইলে ডাউনওয়ার্ড ফোর্সকেও পজিটিভ ধরতে পারো, একই রেজাল্ট আসবে। ঠিক আছে, তাহলে উপরের দিকে কি কি ফোর্স আছে দেখো, উপরের দিকে আছে Ay আছে, Fy আছে, আর Ay Fy এটা আছে উপরের দিকে। দ্যাট মিনস Ay এর আগে বসবে প্লাস, Fy এর আগে বসবেও কি প্লাস, তাই না? আর নিচের দিকে কি কি আছে, 20 টন, 10 টন আর 5 টন। তার মানে 20, 10 আর 5 প্রত্যেকটার আগে মাইনাস বসবে, কারণ তারা আছে কোন দিকে, ডাউনওয়ার্ড ডিরেকশনে। ওকে, এই যে যা বললাম তাই। তাহলে এখান থেকে আমরা Fy তো পেয়ে গেছি অলরেডি 18 টনস। তাহলে আমরা এখান থেকে Ay ও পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দুইটা সাপোর্ট রিঅ্যাকশন আমরা পেয়ে গেলাম, Ay Fy। আর আরেকটা ইকুয়েশন কি হবে, সামেশন অফ Fx সমান 0। এবং এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে Ax সমান 0, কারণ হরিজন্টাল কোনো ফোর্স তো আসলে নাই, তাহলে Ax তো অবশ্যই 0ই হতে হবে। ঠিক আছে, কারণ x মানে কি, হরিজন্টাল ডিরেকশন। হরিজন্টাল ডিরেকশনে কিন্তু Ax ছাড়া অন্য কোনো ফোর্স নাই, তাই Ax টা অবশ্যই 0 হতে হবে। সো সাপোর্ট রিঅ্যাকশন বের করাই হচ্ছে আমাদের সবার প্রথমের কাজ, এই কাজটা সবার আগে করতে হয়। এখন আমরা আর কি সমাধানের দিকে যাব। সো এখন আমরা যেটা করব, এই যে এই ট্রাসটাকে এখান থেকে কেটে ফেলবো, এবং কেটে ফেলার ফলে ট্রাসটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে বাম দিকের অংশ এতটুকু, আরেকটা হচ্ছে ডান দিকের অংশ এতটুকু। আমরা চাইলে যে কোনো একটা অংশ নিয়ে কাজ করতে পারি, বাম দিক অথবা ডান দিক, আমরা একই রেজাল্ট পাবো। ঠিক আছে, তো সাপোজ আমরা শুধুমাত্র বাম দিকের অংশ নিয়ে কাজ করব। ঠিক আছে, শুধুমাত্র লেফট পোর্শন নিয়ে কাজ করব। তাহলে এই যে দেখো, টেকিং লেফট পোর্শন অফ সেকশন এ, এই যে শুধুমাত্র যে মেম্বার গুলা কাটা পড়বে আমরা সেই মেম্বারের বার ফোর্স গুলা দেখতে পাবো। যেমন এখানে কাটা পড়ছে সিডি মেম্বার, আইডি আর হচ্ছে আইএইচ। তাহলে যে মেম্বার গুলা কাটা পড়েছে সেই মেম্বারের জায়গাতে আমরা একটা করে অ্যারো সাইন দেখিয়ে দিব, তীর চিহ্ন। এবং এই তীর চিহ্ন সেকশন থেকে বাইরের দিকে হবে। ঠিক আছে, আগে যেরকম আমরা দেখাইছি যে জয়েন্ট থেকে বাইরের দিকে হয়, এখন কি হবে, এখন হবে সেকশন থেকে বাইরের দিকে। কারণ আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা মেম্বার টেনশনে আছে, সিডি বলো, আইডি বলো বা আইএইচ বলো, আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা মেম্বার টেনশনে আছে। যেহেতু টেনশনে আছে সেহেতু এই মেম্বার গুলার বার ফোর্স সেকশন বা জয়েন্ট থেকে বাইরের দিকে দেখাতে হবে। সেকশনটা আছে বাঁ দিকে, তাই আমরা মেম্বার ফোর্স দেখাচ্ছি কোন দিকে, ডান দিকে। যদি আমরা ডান দিকের সেকশন নিয়ে কাজ করতাম তাহলে আমরা মানে মেম্বার ফোর্স গুলা কোন দিকে দেখাইতাম, বাম দিকে। দ্যাট মিনস তখন অ্যারো চিহ্ন হইতো এইদিকে, এটা হইতো এইদিকে বাম দিকে, এটা হইতো এইদিকে, আর এটাও হইতো বাম দিকে। ঠিক আছে, এবং এই ডট ডট চিহ্নের মাধ্যমে আমরা আসলে ট্রাসটাকে দেখাচ্ছি যে যেমন সিডি এবং আইডি এই মেম্বার দুইটা ডি জয়েন্টে আসলে মিলিত হয়। এই যে সিডি আর আইডি আসলে ডি জয়েন্টে মিলিত হয়। আবার একইভাবে দেখো আইএইচটা আবার কোথায়, এই যে এইচ পর্যন্ত যায়, কিন্তু এইচ পর্যন্ত কিন্তু আমরা আসলে ট্রাসটাকে পাচ্ছি না, কারণ আমরা ট্রাসটাকে আসলে এই জায়গাতে কেটে ফেলছি। সো তাহলে সেকশন ড্র করার সিস্টেম কি আমরা বুঝতে পারছি? যে মেম্বার গুলো কাটা পড়ে নাই, দ্যাট মিনস এই যে এই মেম্বার গুলো কিন্তু কাটা পড়ে নাই, তাহলে এইগুলোকে আমরা হুবহু ড্র করব যেভাবে আছে সেভাবে। আর যেগুলো কাটা পড়েছে সেগুলোকে আমরা সেকশনের বাইরের দিকে একটা তীর চিহ্নের মাধ্যমে দেখাবো। দ্যাটস ইট। আচ্ছা, সো তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নন কনকারেন্ট নন প্যারালাল কোপ্লানার ফোর্স সিস্টেম। কারণ এখানে প্রত্যেকটা ফোর্স প্যারালালও না, কারণ এইটা প্যারালাল, আবার এইটা কিন্তু এর প্যারালাল না। এখানে ভার্টিক্যাল ফোর্সও আছে, আবার হরিজন্টাল ফোর্সও কিন্তু আছে। তাই এটা আসলে কনকারেন্টও না, আবার এটা প্যারালালও না। সো আমরা এটাকে নন কনকারেন্টও বলতে পারি, আবার চাইলে
নন প্যারালালও বলতে পারি। সো নন কনকারেন্ট নন প্যারালাল ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্ত তিনটা: সামেশন অফ মোমেন্ট সমান 0, সামেশন অফ এফ এক্স সমান 0 এবং সামেশন অফ এফ ওয়াই সমান 0। সো আমরা এখন ওয়ান বাই ওয়ান আমরা এক একটা করে শর্ত অ্যাপ্লাই করব। দেখো এখানেও কিন্তু আমরা একই কাজ করছি, আমরা ধরে নিচ্ছি যে এই সেকশনটা ইকুইলিব্রিয়ামে আছে। যদি কোনো একটা স্ট্রাকচারকে আমরা কোনো বিন্দু থেকে বা কোনো জায়গা থেকে কেটে ফেলি, তাহলে তার কেটে ফেলা যে দুইটা অংশ, সে দুইটা অংশ বা মানে প্রত্যেকটা সেকশনই আসলে সাম্যাবস্থায় থাকতে হবে। যদি প্রত্যেকটা সেকশন সাম্যাবস্থায় না থাকে, তাহলে পুরো স্ট্রাকচারও সাম্যাবস্থায় থাকবে না। সো এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমরা কোন বিন্দুর সাপেক্ষে সামেশন অফ মোমেন্ট সমান 0 লিখবো। এটা একটু কেয়ারফুলি তোমরা শুনে নাও। ট্রাস সলভ করার ক্ষেত্রে আমি আবারও বলছি, যে কোনো বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্টের সামেশন 0 লিখতে পারি, এনি পয়েন্ট। এমনকি এটা সেকশনের বাইরের কোনো পয়েন্টও হতে পারে। আমরা সেকশনটা এখান থেকে নিচ্ছি, এমনও হতে পারে যে আমরা এই যে ই বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিচ্ছি, এমনও হতে পারে। আবার এমনও হতে পারে যে আমরা এ বিন্দুর সাপেক্ষে বা সি বা আই যে কোনো বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিতে পারি। কিন্তু যখন আমরা আবার সামেশন অফ এফ ওয়াই সমান 0 লিখব, তখন কিন্তু শুধুমাত্র সেকশনের মধ্যে যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলা নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ সামেশন অফ ফোর্স, সামেশন অফ এফ সমান 0, এই ফোর্সের সামেশন করার ক্ষেত্রে শুধুমাত্র সেকশনের মধ্যে যে ফোর্স আছে সেই ফোর্স নিয়ে কাজ করতে হবে। যেমন এখানে বাম দিকের সেকশনে কোন ফোর্স আছে, শুধুমাত্র 20 টন, সেটা নিয়ে কাজ করব। যদি ডান পাশের সেকশন নিয়ে কাজ করতাম, তখন 10 আর 5 টন, এই দুটা নিয়ে কাজ করতাম। তাহলে আমি পুরো জিনিসটা আবারও বলছি, যখন আমরা কোনো একটা স্ট্রাকচারকে কেটে ফেলি এবং যে কোনো একটা পোর্শন নিয়ে কাজ করি, তখন আমরা তিনটা ইকুয়েশন পাচ্ছি সামেশন অফ মোমেন্ট এফ এক্স এফ ওয়াই সমান 0। সো মোমেন্ট আমরা যে কোনো বিন্দুর সাপেক্ষে নিতে পারি, সেকশনের ভেতরে হলেও হবে, সেকশনের বাইরে হলেও হবে। কিন্তু যখন আমরা ফোর্স হিসাব করব, তখন শুধুমাত্র সেকশনের ভেতরে যে ফোর্সগুলো থাকবে সেইগুলো হিসাব করতে হবে। যদি সেকশনের বাইরের কোনো ফোর্স আমরা নিয়ে আসি, তাহলে সেটা কিন্তু ভুল হবে। ওকে, সো একটু খেয়াল করো, এখানে আসলে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখো, সিডি মেম্বারটার লাইন অফ অ্যাকশন এইটা আমরা দেখতে পাচ্ছি, আবার আইডি মেম্বারের লাইন অফ অ্যাকশন এইটা, আইএইচ মেম্বারের লাইন অফ অ্যাকশন হচ্ছে এইটা, হরিজন্টাল। ঠিক আছে, এখন এমন ভাবে আমরা মোমেন্ট নিব যাতে করে একটা মোমেন্ট নিলেই আমরা একটা মেম্বারের বার ফোর্স পেয়ে যাব। এখানে তিনটা আননোন আমরা বের করব, সিডি আইডি আইএইচ, কিন্তু আমরা সুবিধা নিব, আমরা হিসাব করে আমরা কাজ করব। আমরা এমন ভাবে মোমেন্ট নিব, সামেশন অফ এম সমান 0 করব, যাতে করে আমরা সঙ্গে সঙ্গে একটা আননোন বার ফোর্স পেয়ে যাই। যেমন একটু খেয়াল করো, যদি আমরা এখানে সাপোজ আই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিতাম, এই যে এই বিন্দুর সাপেক্ষে যদি আমরা মোমেন্টটা নিতাম, তাহলে কোন কোন ফোর্সের মোমেন্ট আসতো সমীকরণে, অর্থাৎ কোন কোন ফোর্সের আমরা মোমেন্ট পাইতাম। আই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিলে আমরা মোমেন্ট পাইতাম হচ্ছে 17 টন, এইটার একটা মোমেন্ট আমরা পাইতাম। ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এতটুকু। আবার চিন্তা করো, আমরা আর কি পাইতাম, আমরা আই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিলে আমরা পাইতাম এফসিডি। এফসিডি আমরা একটা ক্লকওয়াইজ মোমেন্ট পাইতাম এবং ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এতটুকু, দেখতেই পাচ্ছি আমরা। কিন্তু আমরা কিন্তু 20 টনের কোনো মোমেন্ট পাইতাম না, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কিন্তু এফ আইএইচ তারপরে এফ আইডি এইগুলার কিন্তু কোনো মোমেন্ট আমরা পাইতাম না। কারণ আইডি আইএইচ এই প্রত্যেকটা ফোর্স কিন্তু আই বিন্দু দিয়েই অতিক্রম করছে। সো যদি আমরা আই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতাম, তাহলে আইএইচ আইডি এই সমস্ত ফোর্সের কোনো মোমেন্ট আসতো না, কারণ এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স 0 হইতো। এটা তো আমি আগের ক্লাসে বলছিলাম, তাই না নাকি?
যদি কোনো ফোর্সের লাইন অফ অ্যাকশনের উপরে অন্য কোনো পয়েন্ট থাকে আর কি, তাহলে সেই পয়েন্টের সাপেক্ষে ওই ফোর্সের কোনো মোমেন্ট আসবে? কোনো মোমেন্ট আসবে না, মোমেন্ট জিরো হবে। সো আই বিন্দুর সাপেক্ষে যদি মোমেন্ট নিতাম, তাহলে আমরা এই তিনটা ফোর্সের কোনো মোমেন্ট আমরা পাইতাম না, আমরা মোমেন্ট পাইতাম 17 টন এবং এফসিডি। এবং আমরা সঙ্গে সঙ্গে একটা ইকুয়েশন আননোন কিন্তু একটাই আসতো, এফসিডি আসতো। সো আমরা সঙ্গে সঙ্গে এফসিডি আমরা বের করে ফেলতে পারতাম। ঠিক আছে, সো আমরা এইটাও করতে পারতাম। আবার এখন যদি আমরা দেখো এইচ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতাম, সে কথার কথা এইচ পয়েন্ট কিন্তু এই লেফট সেকশনের বাইরে আছে। যদি এইচ পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট নিতাম, তাহলে কার কার মোমেন্ট আসতো? দেখো 17 টন এইটার মোমেন্ট আসতো, তারপরে এফ আইডি এর একটা মোমেন্ট আসতো, কারণ এফ আইডি কিন্তু একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আছে এইচ পয়েন্ট থেকে। আবার এফ সিডি এর একটা মোমেন্ট আসতো, এফ আইএইচ এর কোনো মোমেন্ট আসতো না, কারণ এফ আইএইচ এর লাইন অফ অ্যাকশন এইচ পয়েন্টের মধ্য দিয়ে অতিক্রম করে। সো এইচ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে আমরা কার কার মোমেন্ট পাইতাম? এফ আইডি, এফ সিডি, এইগুলার মোমেন্ট পাইতাম। তার মানে দুইটার মোমেন্ট পাওয়া যেত, আমরা দুইটা ফোর্সের মোমেন্ট লিখতে পারতাম এখানে। দ্যাট মিনস একটা সমীকরণে দুইটা আননোন আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বের করতে পারতাম না, তাই না? আমাদেরকে অন্য ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করা লাগতো, সামশন অফ এফ ওয়াই এফ এক্স এগুলো অ্যাপ্লাই করা লাগতো। কোনো সমস্যা নাই, আমরা ওইভাবেও কাজ করতে পারতাম, কিন্তু মোমেন্ট নেওয়ার সময় এমন ভাবে আমরা নিলে ভালো হয় যাতে সঙ্গে সঙ্গে আমরা একটা আননোন বার ফোর্স বের করে ফেলতে পারি। তাহলে এইচ বিন্দুর সাপেক্ষে নিলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আননোন বার ফোর্স কিন্তু বের করতে পারতাম না, একটা ইকুয়েশনে দুইটা আননোন আসতো। সো এখন আমরা আই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলেও হবে, আবার ডি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলেও হবে, কোনো সমস্যা নেই। সো এখন আমি দেখাবো ডি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে আসলে কি হচ্ছে। দেখো এফ আই ডি এই ফোর্সের লাইন অফ অ্যাকশন ডি পয়েন্টের ভেতর দিয়ে গেছে, তাই এর কোনো মোমেন্ট আসবে না। আবার এফ সিডি এই সিডি ফোর্সের লাইন অফ অ্যাকশন ডি পয়েন্টের মধ্য দিয়ে গিয়েছে, তাই এরও কোনো মোমেন্ট আসবে না। তাহলে এই দুইটা আননোন ফোর্সের কোনো মোমেন্ট আসবে না, শুধুমাত্র কার মোমেন্ট আসবে? এফ আই এইচ এর মোমেন্ট আসবে। এবং ডিস্টেন্স কোনটা হবে? এই যে এখান থেকে এতটুকু, এফ আই এইচ এর লাইন অফ অ্যাকশন ডিস্টেন্স হবে এখান থেকে এতটুকু। তার মানে আমরা সঙ্গে সঙ্গে এফ আই এইচ বের করে ফেলতে পারবো, এই যে এখানে সেই কাজটাই করা হয়েছে। তাহলে ডি বিন্দুর সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নেই, তাহলে 17 টন একটা ক্লকওয়াইজ মোমেন্ট আমরা পাচ্ছি 17 টন, তাই তো নাকি? ডি পয়েন্টের সাপেক্ষে 17 টন ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, এই যে ঘড়ির কাঁটার দিকে। তাহলে ফোর্স হচ্ছে 17 টন আর ডিস্টেন্স কত? 60 ফিট। ডি বিন্দু থেকে এই যে এর ডিস্টেন্স 60 ফিট। আবার একইভাবে দেখো 20 টন, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে ডি বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর ডিস্টেন্স কত? 20 ফিট, তাই 20 ইন্টু 20। এখন বাকি কেমনে হইলো? হ্যাঁ, কোনটা? স্যার ডিসটেন্স এ বিন্দু সাপেক্ষে আপনার ডিসটেন্স 60। দেখো যে এ বিন্দু থেকে, এ বিন্দু না অ্যাকচুয়ালি, শোনো আমরা কখনো বিন্দু থেকে ডিস্টেন্স নেই না, আমরা ডিস্টেন্স হিসাব করি ফোর্সের লাইন অফ অ্যাকশনের সাপেক্ষে, ঠিক আছে? সো 17 টন, এটা লাইন অফ অ্যাকশন কোনটা? অবশ্যই এইটা, তাই না? আর আমরা মোমেন্ট নিচ্ছি কোন পয়েন্টের সাপেক্ষে? ডি পয়েন্টের সাপেক্ষে, তাই তো? জি স্যার। তাহলে ডি পয়েন্ট থেকে এইটার ডিস্টেন্স কত হবে তোমরাই বলো? এইটা 20 ফিট, এইটা 20, এইটা 20, তাহলে কত হয়? 60 ফিট। অর্থাৎ মানে ডি বিন্দু থেকে এই যে ফোর্সের লাইন অফ অ্যাকশন এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো এইটাই হবে, এই হরিজন্টাল ডিস্টেন্সটাই তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই না? সো ডি বিন্দুর সাপেক্ষে হিসাব করাও যা, আবার এইচ বিন্দুর সাপেক্ষে হিসাব করাও কিন্তু তাই। সো এই যে 20 ফিট 20 ফিট 20 ফিট, তার মানে 60 ফিট। এই যে 17 ইন্টু 60। আবার 20 ইন্টু 20 কিভাবে আসলো দেখো,
যে 20 টন আছে এইখানে, তাহলে এইখান থেকে এখন তোমরাই তাহলে বলো যে এইখান থেকে ডি পয়েন্টের ডিস্টেন্স কত হবে? কত? 20 ফিট, তাই না? জি স্যার। বুঝতে পেরেছো? Yes, sir. সো দেখো, বাকি থাকলো কি এফ আই এইচ। ডি পয়েন্টের সাপেক্ষে আই এইচ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে বা মোমেন্ট দিচ্ছে, তাই মাইনাস ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্স হচ্ছে এফ আই এইচ আর ডিস্টেন্স কত? 20। কারণ কি? কারণ এফ আই এইচ এর লাইন অফ অ্যাকশন তো হরিজন্টাল, এই বরাবর যে আমরা অসীম দৈর্ঘ্যের যে সরল রেখা চিন্তা করতে পারি, এটাই হচ্ছে এফ আই এইচ এর লাইন অফ অ্যাকশন। ডি পয়েন্ট সাপেক্ষে ডি পয়েন্ট থেকে এর ডিস্টেন্স কত, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হয় তাহলে? এই যে ভার্টিক্যাল যে ডিস্টেন্স, এই ভার্টিক্যাল ডিস্টেন্সটাই কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা আসলে কত ডি থেকে এইচ এর? 20। এই যে ডি থেকে এইচ এর এই মানে ভার্টিক্যাল ডিস্টেন্স কিন্তু 20 ফিট, বা ট্রাসের হাইট বা রাইজ দেওয়াই আছে 20. 20। তাহলে আমরা সঙ্গে সঙ্গে একটা আননোন বার ফোর্স পেয়ে গেলাম এফ আই এইচ, এবং এটা যেহেতু পজিটিভ তাই টেনশনে আছে। আমরা ধরে নিয়েছিলাম টেনশনে আছে এবং অ্যান্সার পেয়েছি পজিটিভ, তাই টেনশনে আছে। সো এইভাবে আমরা এমন একটা পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব যাতে আমরা একটা অ্যাডভান্টেজ পাই, সঙ্গে সঙ্গে আমরা একটা আননোন কিন্তু কমাই ফেলতে পারলাম। এরপরে আমরা যাব হচ্ছে সামেশন অফ এফ ওয়াই। বলা বাহুল্য যে তোমরা যদি আই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে তাও হইতো, আবার তোমরা যদি এইচ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতাকেও তাও কিন্তু হইতো। তখন 2-3টা ইকুয়েশন একসঙ্গে সমাধান করা লাগতো, ওটা কোনো ব্যাপার না, তোমরা সমাধান করতে পারলেই হবে। পরীক্ষায় কিন্তু কখনো এরকম হুবহু কোনো ট্রাস থাকবে না, ট্রাস কখনো পরীক্ষাতে কমন আসে না, ঠিক আছে? তোমাদেরকে মূল জিনিসটা আসলে বুঝতে হবে যে আমরা কিভাবে কি কাজ করব। সো এখানে কিন্তু আসলে পরীক্ষা অন্য কোনো ট্রাস থাকবে, সো তোমাদেরকে কিন্তু সেই ট্রাসের ক্ষেত্রে নতুন করে চিন্তা করতে হবে যে আসলে দেখা যাক যে কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে আমরা কোন আননোন বার ফোর্স আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো তোমরা মূল জিনিসটা বোঝার চেষ্টা করো। সো এরপরে আসবে হচ্ছে সামেশন অফ এফ ওয়াই সমান 0 এন্ড এফ এক্স সমান 0। এটা আসলে খুবই সহজ, এখানে আমার আসলে বোঝানোর কিছুই নাই, তাও আমি একটু বলি। ওয়াই মানে কোনটা? ভার্টিক্যাল ডিরেকশন, মনে মনে আমরা ধরে নিই, আর এক্স মানে হরিজন্টাল ডিরেকশন। সো ভার্টিক্যাল ডিরেকশন বরাবর উপরের দিকে যে ফোর্স আছে সেটাকে আমরা ধরছি পজিটিভ। যেহেতু আপওয়ার্ড পজিটিভ, তার মানে কি ডাউনওয়ার্ড নেগেটিভ। তোমরা কেউ চাইলে ডাউনওয়ার্ড নেগেটিভ ধরতে পারো, ডাউনওয়ার্ড নেগেটিভ হইলে আপওয়ার্ড কেমন হবে? সরি, তোমরা চাইলে ডাউনওয়ার্ডকে পজিটিভ ধরতে পারো। যদি ডাউনওয়ার্ড ফোর্স পজিটিভ হয় তাহলে আপওয়ার্ড ফোর্স কেমন হবে? অবশ্যই নেগেটিভ, নেগেটিভ। একটা আরেকটা উল্টো হবে। তো এখানে 17 আছে উপরের দিকে তাই প্লাস, 20 নিচের দিকে তাই মাইনাস। এই যে আবার দেখো যে এফ সিডি, এফ আই এইচ এগুলো কিন্তু আসলে এক্স ডিরেকশন বরাবর আছে, তাই না? এটা হচ্ছে হরিজন্টাল ডিরেকশন বরাবর আছে, দেখতেই পাচ্ছি আমরা। এটা কিন্তু ভার্টিক্যাল ডিরেকশন বরাবর নাই এই দুইটা। তাহলে সামেশন অফ এফ ওয়াই এই ইকুয়েশনের মধ্যে আসলে এই দুইটা কিন্তু আসবেই না, বাট এইটা আসবে, কারণ এইটার একটা উপাংশ থাকবে হরিজন্টাল বরাবর আর একটা উপাংশ থাকবে ভার্টিক্যাল ডিরেকশন বরাবর, তাই এফ আইডি আসবে। তার জন্য আমাদেরকে আগে অ্যাঙ্গেল বের করতে হবে, কারণ উপাংশ বের করতে গেলে তো আগে অ্যাঙ্গেল বের করতে হয়, তাই না? সো সাপোজ আমরা ধরছি অ্যাঙ্গেলটা থেটা, এবং এইখানে দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি। এইখানে আসলে তোমরা এইভাবেও চিন্তা করতে পারো যে ঠিক আছে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সো এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, দিস অ্যাঙ্গেল যদি এটা থেটা হয়, তাহলে আমরা লিখতে পারি যে ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি, দ্যাট মিনস ট্যান থেটা সমান লম্ব হচ্ছে ডিএইচ, ভূমি কত? আইএইচ। তার মানে ট্যান থেটা সমান এটা হচ্ছে 20 এটাও 20, এটাও 20। এই যে
বা থেটা সমান tan ইনভার্স 1। আর tan ইনভার্স 1 মানে হচ্ছে tan এর কত ডিগ্রির মান 1। tan ইনভার্স 1 মানে কি? ট্যানজেন্টের কত ডিগ্রি এর মান 1। tan ইনভার্স 1 হচ্ছে 45 ডিগ্রি, কারণ tan 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। ওকে, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। তাহলে এখন বলো তো যে FID এর হরিজন্টাল উপাংশ কত হবে? FID ইন্টু cos 45। আর FID এর ভার্টিক্যাল উপাংশ কত হবে? y বরাবর উপাংশ কত হবে? FID ইন্টু sin 45। দ্যাটস ইট। ওকে, তাহলে FID ইন্টু sin 45 এই উপাংশটা আমরা নিলাম, কারণ আমরা y বরাবর উপাংশ যোগ বিয়োগ করছি। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম FID এখান থেকে। এটা টেনশনে আছে। এবং লাস্টে সামেশন অফ fx সমান 0। সো x মানে কি? হরিজন্টাল ডিরেকশন। সো x বরাবর FCD আছে, FIH আছে, এই যে CD IH এইগুলা কিন্তু আসবে না, কারণ এইগুলো আছে y বরাবর। আর আর আসবে কি? আর আসবে হচ্ছে এই FID এর হরিজন্টাল উপাংশ আসবে, FID ইন্টু cos theta। এটা আসবে, এটা আছে ডান দিকে। FID cos theta এই উপাংশটা ডান দিকে আছে, তাই সেটা আসছে। এই যে FID cos theta বা cos 45। সো এখানে আমরা কি করব? আমরা এই FCD এর মানটা, সরি FCD তো বের করব, তাহলে FIH এর মানটা বসাই দিব, FID এর মানটা বসাই দিব, তাহলে আমরা পেয়ে যাব FCD এর মান। এখানে একটা জিনিস খুবই কেয়ারফুল, সেটা হচ্ছে যখন আমরা ট্রাস সলভ করি বা ট্রাস অ্যানালাইসিস করি, তখন ধরো যে আগের স্টেপ থেকে তুমি যদি কোনো বার ফোর্স পেয়ে থাকো, সাপোজ এখানে তুমি একটা ফোর্স পেয়েছো 31, এর মান পেয়েছো 31, তাহলে এই যে মান এইটা পরবর্তীতে যদি কোথাও আসে, যেমন FIH কিন্তু এই সমীকরণে ব্যবহৃত হয়েছে, তাহলে FIH এর মান আগের ধাপ থেকে প্রাপ্ত মানটা হুবহু বসাতে হবে চিহ্ন সহ। দ্যাট মিনস তুমি যদি এখানে -31 পাইতা, তাহলে তুমি এখানে কিন্তু -31ই বসাইতা। একইভাবে FID এই সমীকরণে ব্যবহৃত হয়েছে। তুমি যদি এখানে -4 পাইতা, তাহলে কিন্তু এখানে মাইনাসই বসানো লাগতো। ক্লিয়ার? সো এখানে FCD সমান এত, এটা কিন্তু মাইনাস না, এটা কিন্তু আসলে পক্ষান্তর করা হয়েছে, তাই না? FCD সমান এই যে এইগুলাকে আমরা ডান দিকে দিয়ে দিয়েছি, তাই -FIH -FID আমরা মানগুলা বসাই দিয়েছি চিহ্ন সহ। সো আমরা FCD এর মান পেয়ে গেলাম -34। দেখো, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে ট্রাসের মেম্বারগুলা টেনশনে আছে এবং আমরা অ্যান্সার পাইলাম নেগেটিভ। তার মানে ট্রাসের মেম্বারগুলো আসলে কিভাবে আছে? কম্প্রেশনে আছে। এটা ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে, কম্প্রেশন অথবা শুধু সি। তাহলে দেখো, আমরা তিনটা বার ফোর্স কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ যে তিনটা বার ফোর্স জানতে চাওয়া হয়েছিল, আমরা কিন্তু ওই তিনটা বার ফোর্স পেয়ে গিয়েছি। এই তিনটা পেয়ে গেছি। এখানে কিন্তু এই তিনটা বার ফোর্স বের করার জন্য, সিডি আইডি আইএইচ বের করার জন্য অন্য অতিরিক্ত কোনো বার ফোর্স কিন্তু বের করে আসা লাগে নাই। এটাই হচ্ছে সেকশন মেথডের সুবিধা। তাহলে আমি পুরো জিনিসটাকে রিভিউ করছি। আমরা প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব এবং সেখান থেকে আমরা সাপোর্ট রিয়াকশন বের করব। এরপরে আমরা দেখব যে আসলে কোন কোন মেম্বারের বার ফোর্স বের করতে বলা হচ্ছে। যে যে মেম্বারের বার ফোর্স বের করতে হবে, আমরা ট্রাসটাকে এমন ভাবে কাটবো যাতে ওই মেম্বার অবশ্যই কাটা পড়ে। সে কথার কথা, ধরো যে এখানে এই তিনটা বার ফোর্স বের করতে না বলে এখানে বলল যে এই দুইটা বের করো বা এই একটা বের করো, তাহলেও কিন্তু আমাদেরকে আসলে তিনটাই কাটতে হইতো, তাই না? কারণ ট্রাসের একটা মেম্বার কেটে তো আর লাভ নাই। জিনিসটা কি বুঝতে পারছো? আমাদেরকে কিন্তু পুরো ট্রাসটাকেই কাটতে হবে। সো তিনটা বলুক আর দুইটা বলুক আর একটা বলুক, আসলে কিন্তু পুরো ট্রাসটাকে আসলে কাটতে হবে।
ঠিক আছে, যাই হোক, তো আমরা সাপোর্ট রিয়াকশন বের করার পর আমরা ট্রাসটাকে কাটলাম এবং বাম পাশ অথবা ডান পাশ যে কোনো একটা সেকশন নিয়ে আমরা কাজ করলাম। আমরা বাম দিকের অংশ নিয়ে কাজ করলাম, ডান দিকের সেকশন নিয়ে কাজ করলো, তোমরা এই একই অ্যান্সার পাবা। এটা তোমরা বাসায় ট্রাই করে দেখবা। ডান দিকের সেকশন নিয়ে কাজ করবা এবং এই তিনটা বারের বার ফোর্স গুলা মিলাবা। সো বাম দিকের সেকশন নিয়ে কাজ করে এটা হচ্ছে একটা নন কনকারেন্ট বা নন প্যারালাল ফোর্স সিস্টেম এবং তার সাম্যাবস্থার শর্ত তিনটা, মোমেন্ট এফএক্স এফওয়াই 0 হয়। সো প্রথমে মোমেন্ট সমান 0, এখানে সেকশনের বাইরের কোনো পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলেও হবে, বাট এফএক্স এফওয়াই যখন নিব তখন শুধুমাত্র সেকশনের মধ্যের যে ফোর্স সেগুলো নিতে হবে। সো এই তিনটা সমীকরণ থেকে আমরা তিনটা আননোন বার ফোর্স আমরা পেয়ে গেলাম। সো দিস ইজ ভেরি ইজি। এইভাবে আমরা একটা মানে একটা ট্রাসের বিশাল ট্রাসের মাঝখানের যে কোনো মেম্বারের বার ফোর্স আমরা সেকশন মেথডে বের করতে পারি খুব কম সময়ে। আমি তোমাদেরকে দুইটা হোমওয়ার্ক দিব, জয়েন্ট মেথডের উপরে একটা, সেকশন মেথডের উপরে একটা। আর.সি. হিবেলারের বই, এটা আমি গুগল ক্লাসরুমে দিয়েছি। এটা আমি দিয়েছি মোস্ট প্রবাবলি, আর না দিয়ে থাকলেও দিয়ে দিব। সো আর.সি. হিবেলার, এই বইটা খুবই চমৎকার একটা বই মেকানিক্স এর জন্য। ঠিক আছে, হিবেলারের বইতে প্রত্যেকটা জিনিস আসলে মানে ফিগার সহকারে খুব সুন্দরভাবে দেখানো আছে, দেওয়া আছে। তাই না? জি স্যার। যাই হোক, সো তোমরা যেটা করবা সেটা হচ্ছে এক্সাম্পল 6.3 এর কোশ্চেনটা দেখবা বই থেকে, এবং জয়েন্ট মেথডে আমি যেভাবে যে নিয়মগুলো আমি শিখিয়েছি ওই নিয়মের মাধ্যমে এটা নিজেরা সলভ করবা, অবশ্যই নিজেরা সমাধান করবা। এক্সাম্পল 6.3 নিজেরা সমাধান করে বই থেকে উত্তর মিলাবা যে বার ফোর্স গুলা ঠিক আছে কিনা। এবং সেম কথা এটা, অর্থাৎ এক্সাম্পল 6.7টার কোশ্চেনটা তোমরা বই থেকে দেখবা এবং ওখানে তোমরা নিজেরা সলভ করার ট্রাই করবা। ট্রাই করার পর মানে নিজেরা আগে সলভ করবা এবং তারপর বইয়ের সঙ্গে অ্যান্সার মিলাবা যে বার ফোর্স গুলো মিলেছে কিনা। তাহলে তোমরা শিখতে পারবে। যদি নিজেরা ট্রাই না করো তাহলে কখনোই শিখতে পারবা না। সো এই দুইটা হোমওয়ার্ক তোমরা করবা বাসায়, ঠিক আছে? আচ্ছা, আর এই যে যে সিলেবাসটুকু আমি শেষ করলাম এতক্ষণ পর্যন্ত, এইটুকুর মধ্যে একটা কুইজ তোমরা দিবা। অর্থাৎ ফার্স্ট লেকচার থেকে শুরু করে এই যে সেকশন মানে ট্রান্স অ্যানালাইসিসের শেষ পর্যন্ত এটার উপরে একটা কুইজ হবে, ঠিক আছে? আর একটা হোমওয়ার্ক তোমাদের থাকবে, সেটা হচ্ছে ফেরিসের বই থেকে, আমি দেখাই দিচ্ছি। ট্রাস জয়েন্ট টু জয়েন্ট মেথড, অর্থাৎ জয়েন্ট মেথডকেই কখনো কখনো বলা হয় জয়েন্ট টু জয়েন্ট মেথড। এখানে একটা প্রবলেম আছে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো, এখানে বলা আছে যে a roof truss is constructed and loaded as shown in figure 28। এই যে এটাই হচ্ছে এই প্রবলেমের ফিগার। at the pin n, পিন মানে জয়েন্ট, অর্থাৎ n জয়েন্টে the following internal forces have been found। অর্থাৎ এই ইন্টারনাল ফোর্স গুলো পাওয়া গেছে, সে যেভাবেই পাওয়া যাক তোমাদের দেখার বিষয় না। এখানে বলা হচ্ছে এনএফ, অর্থাৎ এনএফ মেম্বারের বার ফোর্স পাওয়া গেছে এত পাউন্ড টেনশন, ডিএন মেম্বারের বার ফোর্স পাওয়া গেছে এই 7000 পাউন্ড কম্প্রেশন, আর এনএইচ এর পাওয়া গেছে এত পাউন্ড টেনশন। অর্থাৎ এনএফ পাওয়া গেছে, তারপরে হচ্ছে আর কি পাওয়া গেছে, ডিএন, দ্যাট মিনস ডিএন এইটা পাওয়া গেছে, এইটা আর হচ্ছে এনএইচ, দ্যাট মিনস এইটা পাওয়া গেছে, এইটা পাওয়া গেছে, এটা পাওয়া গেছে, এটা পাওয়া গেছে। আর তার আগে দেখো এই এন জয়েন্টে কতগুলা বার এসে মিলিত হয়েছে, 1 2 3 4 5। আমরা একটা জয়েন্ট থেকে সর্বোচ্চ কয়টা আননোন বের করতে পারি? 2টা আননোন, তাই না? আর এখানে এন জয়েন্টে মেম্বার আছে কতগুলো? 5টা। তাহলে 2টা আননোন বের করতে পারি, মেম্বার আছে 5টা, এটা কি বের করতে পারবো আমরা? নর্মালি কখনোই পারতাম না।
নর্মালি আগে এ জয়েন্ট থেকে কাজ করতে করতে আসতে হইতো, কিন্তু এখানে কিন্তু 3টা দেওয়াই আছে। তাহলে মেম্বার আছে 5টা, আবার 3টা বার ফোর্স অলরেডি অঙ্কে দেওয়া আছে। তাহলে বাকি থাকে কয়টা আননোন? 2টা। 2টা। একটা হচ্ছে এনসি, এনসি, আর একটা হচ্ছে এনবি। এই 2টা বার ফোর্সই বের করতে বলা হচ্ছে। ফর অ্যান এক্সটার্নাল লোড এট দ্য পিন অফ 6000 পাউন্ড, অর্থাৎ এই যে পিনে 6000 পাউন্ড এক্সটার্নাল ফোর্স আছে। সো এই সমস্ত এক্সটার্নাল ফোর্সের জন্য এই এনসি এবং এনবি এই 2টা মেম্বারের ফোর্স কত হবে সেটাই বের করতে বলা হচ্ছে। তোমরা ডিরেক্টলি এন জয়েন্ট নিয়ে কাজ করবা, একটা জয়েন্ট নিয়েই কাজ করবা, 3টা মেম্বারের ফোর্স দেওয়াই আছে, বাকি থাকে 2টা, এই 2টা তোমরা বের করবা। তোমরা চাইলে বইয়ের হেল্প নিতে পারো, এখানে সমাধান করাই আছে। এটাই হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টার। ওকে, সো এখানে আমরা বেসিক্যালি আলোচনা করব মোমেন্ট নিয়ে। আমরা দেখতেই পাচ্ছি চ্যাপ্টারের নামেই দেওয়া আছে মোমেন্ট। ফোর্সের মোমেন্ট নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং অনেক প্রবলেম সলভও করব। এবং আর কি নিয়ে আলাপ আলোচনা করব? প্যারালাল কোপ্লানার ফোর্স বা প্যারালাল ফোর্স সিস্টেম, যেটাকে আমরা বলতাম। নন কোপ্লানার ফোর্স নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই। আমরা মেকানিক্সের যে ফোর্স সিস্টেম নিয়ে আসলে আলাপ আলোচনা করছি বা করব, সবই আসলে কোপ্লানার ফোর্স সিস্টেম। সো বেসিক্যালি আমরা এটাকে সংক্ষেপেই বলবো প্যারালাল ফোর্স সিস্টেম। মোমেন্ট নিয়ে আলোচনা করব এবং প্যারালাল ফোর্স সিস্টেম নিয়ে আলোচনা করব। সো সবকিছু আমি এখান থেকেই নিয়েছি, যে মোমেন্টের সংজ্ঞা দেওয়া আছে এবং আমরা মোমেন্ট বের করেছি এখানে। সো আমি লেকচার থেকে দেখাই, বাট আমার রেফারেন্স কিন্তু এই বইটা, আমি এখান থেকে সবকিছু নিয়েছি। ওকে, সো দেখি। ওকে, সো মোমেন্ট অফ এ ফোর্স, দ্যাট মিনস ফোর্সের মোমেন্ট, বা এটাকে আমরা বাংলায় তোমরা দেখে আসছো ইন্টারমিডিয়েটে যে বলের ভ্রামক, তাই না? বলের ভ্রামক, মোমেন্টের বাংলা হচ্ছে ভ্রামক। The moment of a force is the force times a moment arm. এখানে টাইমস কথার অর্থ কিন্তু এখানে সময় না, এখানে টাইমস মানে হচ্ছে গুণ। দ্যাট মিনস একটা ফোর্সের মোমেন্ট হচ্ছে ফোর্স এর সঙ্গে গুণ হয় এ মোমেন্ট আর্ম। মোমেন্ট আর্ম মানে হচ্ছে ওই পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমরা এতক্ষণ যে দেখে আসছিলাম ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই মোমেন্ট আর্মটাই হচ্ছে ওই ডিস্টেন্স। ওকে, so what is moment arm? Moment arm is the distance of the line of action of the force. আচ্ছা, এখানে একটা বিটুইন হবে, ঠিক আছে, আমার মিস হয়ে গেছে, এখানে সবাই একটু নোট ডাউন করো। মোমেন্ট আর্ম ইজ দ্য ডিস্টেন্স বিটুইন, মানে কার কার মধ্যে ডিস্টেন্স, the line of action of the force and the point or axis about which the moment is taken. The line of action of the force এবং পয়েন্ট অথবা অ্যাক্সিস যার সাপেক্ষে মোমেন্ট নেওয়া হয়। মোমেন্ট কখনো কখনো পয়েন্টের সাপেক্ষেও নেওয়া হতে পারে, আবার কখনো কখনো অ্যাক্সিসের সাপেক্ষেও নেওয়া হতে পারে। অ্যাবাউট হুইচ মানে যার সাপেক্ষে। ওকে, কমা অ্যাজ মেজার্ড অ্যালং এ লাইন পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স ভেক্টর। এই লাইনটা কার সম্পর্কে বলা হচ্ছে? অ্যাজ মেজার্ড অ্যালং, অ্যালং মানে বরাবর, as measured along a line perpendicular to the force vector. ফোর্স ভেক্টরের লম্ব দিকের সঙ্গে মেজার করা হয়, বা ফোর্স ভেক্টরের লম্ব দিক বরাবর এটা পরিমাপ করা হয়। এটা কার সম্পর্কে বলা হচ্ছে? এটা হচ্ছে পয়েন্ট, সরি, এটা হচ্ছে এই ডিস্টেন্স সম্পর্কে বলা হচ্ছে, যে মোমেন্ট আর্ম হচ্ছে ফোর্সের লাইন অফ অ্যাকশন এবং যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেওয়া হয় তাদের মধ্যে ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা মেজার করা হয় কিভাবে? এটা হচ্ছে ফোর্সের সঙ্গে পারপেন্ডিকুলার কোনো একটা লাইন বরাবর এই ডিস্টেন্সটা মেজার করা হয়।
ঠিক আছে, এটা আমি আগের ক্লাসেও বলেছিলাম যে এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন সাপোজ কথার কথা, আর এটা হচ্ছে পয়েন্ট অ্যাবাউট হুইচ দ্য মোমেন্ট ইজ টেকেন। তাহলে এই পয়েন্ট থেকে এই লাইন অফ অ্যাকশনের মধ্যে যে ডিস্টেন্স, এটাই হচ্ছে মোমেন্ট আর্ম। আর এই ডিস্টেন্সটা হিসাব করা হয় কোন বরাবর? অ্যালং এ লাইন, একটা লাইন বরাবর, পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স ভেক্টর, ফোর্স ভেক্টরের সঙ্গে লম্বভাবে আছে এমন লাইন বরাবর মেজার করা হয়। আমি যেটা বলেছিলাম ওটাই এখানে ফর্মালি বলা আছে। কোনো একটা পয়েন্টের সাপেক্ষে পয়েন্ট থেকে যদি ওই ফোর্সের উপরে আমরা একটা লম্ব টানি, একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে ওই লাইন বরাবর যে ডিস্টেন্স, এই লাইন এটাই হচ্ছে মানে মোমেন্ট আর্ম। আচ্ছা, আরেকটা হচ্ছে সেন্টার অফ মোমেন্ট। যে পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেওয়া হয় সেটাই হচ্ছে সেন্টার অফ মোমেন্ট। খুব সোজা কথা। দ্য পয়েন্ট অ্যাবাউট হুইচ মানে যার সাপেক্ষে, অ্যাবাউট মানে সাপেক্ষে, হুইচ মানে যার, যার সাপেক্ষে দ্য মোমেন্ট ইজ টেকেন ইজ কল্ড দ্য সেন্টার অফ মোমেন্ট। যে পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেওয়া হয় সেটাই সেন্টার অফ মোমেন্ট। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে ভ্যারিগনস থিওরেম। এটা তোমরা ইন্টারমিডিয়েটে দেখে আসছো। ভ্যারিগননের উপপাদ্য মনে আছে কারোর? মানে টপিকসটার নাম মনে আছে কারোর, যে ভ্যারিগননের উপপাদ্য এরকম যে কিছু একটা দেখছো, এটা মনে আছে? না স্যার। আচ্ছা, এটা দেখেছো মনে নাই আর কি, যাই হোক। সো ভ্যারিগননের উপপাদ্য এটা আমরা এখন দেখবো। সো এটার প্রমাণ দরকার নাই, আমরা শুধুমাত্র দেখবো যে এই উপপাদ্য কি বলতেছে। দ্য অ্যালজেব্রাইক সামেশন, আচ্ছা আমরা বাংলা দেখি, যে কোনো নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে কতগুলো কনকারেন্ট ফোর্সের মোমেন্টের যোগফল ওই একই পয়েন্টের সাপেক্ষে তাদের রেজাল্ট্যান্টের মোমেন্টের সমান, এটাই বলা হচ্ছে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে ধরো যে 4-5টা কনকারেন্ট ফোর্স আছে, সে 4 থেকে 5টা কনকারেন্ট ফোর্স আছে, তাহলে একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে যদি ওই সবগুলা ফোর্সের মোমেন্টকে আমরা যোগ করি, তাহলে সেই যোগফল কার সমান হবে? ওই একই পয়েন্টের সাপেক্ষে ওই সবগুলা মানে ওই 4 থেকে 5টা ফোর্সের যে একটা রেজাল্ট্যান্ট, ওই রেজাল্ট্যান্টের মোমেন্টের সমান হবে। এটা খুবই ইজি। অর্থাৎ 4 থেকে 5টা কনকারেন্ট ফোর্স যে কথা, আর তাদের যে একটা একমাত্র যে রেজাল্ট্যান্ট, একই তো কথা, তাই না? সো 4-5টা কনকারেন্ট ফোর্সের মোমেন্ট যা হবে, মানে মোমেন্টের যোগফল যা হবে, অবশ্যই কি তাদের রেজাল্ট্যান্টের মোমেন্টও কি সেম হবে। দ্য অ্যালজেব্রাইক সামেশন মানে বীজগাণিতিক যোগফল of the moments of any number of concurrent coplanar forces about any point in their plane, অর্থাৎ যে কোনো সংখ্যক কনকারেন্ট ফোর্সের মোমেন্টের যোগফল যে কোনো বিন্দুর সাপেক্ষে অ্যাবাউট এনি পয়েন্ট ইন দেয়ার প্লেন মানে তাদের সমতলের যে কোনো বিন্দুর সাপেক্ষে যে কোনো সংখ্যক কনকারেন্ট ফোর্সের মোমেন্টের যোগফল কার সমান হবে? is equal to the moment of their resultant. এটা কার সমান হবে? মোমেন্ট অফ দেয়ার রেজাল্ট্যান্ট। অর্থাৎ ওই যে অনেকগুলা ফোর্স, ওই সবগুলা ফোর্সের রেজাল্ট্যান্টের মোমেন্টের সমান হবে অ্যাবাউট দ্য সেম পয়েন্ট। শর্ত একটাই, সবসময় ওই একটা বিন্দুর সাপেক্ষেই মোমেন্ট নিতে হবে। যেমন আমরা কিন্তু এই কোর্সের প্রথম দিকের লেকচার গুলোতে দেখছিলাম যে ধরো যে কোনো একটা বিন্দুতে যদি অনেকগুলা কনকারেন্ট ফোর্স থাকে, সে কথার কথা ধরো যে এইটা একটা ফোর্স, এটা একটা, এটা একটা, এখানে অনেকগুলা কনকারেন্ট ফোর্স আমরা দেখতে পাচ্ছি। সো সবগুলা কনকারেন্ট ফোর্সের রেজাল্টেন্ট কয়টা হয়? মাত্র একটা হয়, তাই না? সাপোজ তুমি এখন মোমেন্ট নিচ্ছ এরকম কোনো একটা বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে তুমি প্রত্যেকটা ফোর্সের মোমেন্টকে যোগ করলে যা পাবা, আবার এই 5টা ফোর্সের যে একমাত্র রেজাল্টেন্ট, ধরো যে সাপোজ কথার কথা এই রেজাল্টেন্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট আর।
সেই রেজাল্টেন্টের মোমেন্টও তুমি সেম পাবা। এটাই হচ্ছে ভ্যারিগননের উপপাদ্য বা ভ্যারিগননস থিওরেম। এটার আমরা অ্যাপ্লিকেশন দেখব, মানে এটার প্রয়োগ আমরা একবার দেখলে বুঝতে পারবো। And this is the problem. এখানে মোমেন্ট বের করতে হবে, বাট এখানে আমরা ভ্যারিগননের উপপাদ্য অ্যাপ্লাই করব। দেখো, the crank has acting on it, এটা হচ্ছে একটা ক্র্যাঙ্ক, this is a crank acting on it a 200 pound and a 300 pound force as shown. এখানে 200 পাউন্ড এবং 300 পাউন্ড দুইটা ফোর্স আছে। হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ দিস ফোর্সেস? এই ফোর্সগুলোর মোমেন্ট কত? এখন শুধু ফোর্সের মোমেন্ট বলে কিন্তু কিছু হয় না। মোমেন্ট কথাটা যখনই আসবে তখনই আমাদেরকে উল্লেখ করে দিতে হবে যে কোন বিন্দুর সাপেক্ষে বা কোন অ্যাক্সিসের সাপেক্ষে, তাই না? দেখো এখানে বলছে অ্যাবাউট দ্য অ্যাক্সিস এ, অর্থাৎ অ্যাক্সিস এ এর সাপেক্ষে। তাহলে অ্যাক্সিস এ এর সাপেক্ষে এই ফোর্সগুলোর মোমেন্ট কত হবে এবং সেটা কোন ডিরেকশনে ক্র্যাঙ্কটাকে ঘোরাবে। ইন হোয়াট ডিরেকশন উইল দ্য ক্র্যাঙ্ক টার্ন, মানে ক্র্যাঙ্কটা কোন ডিরেকশনে ঘুরবে। ধরো যে সাপোজ এ বিন্দুতে একটা নাট বা একটা বোল্ট আছে এবং এইটা হচ্ছে একটা যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে, এই টোটালটা একটা যন্ত্র, এই যন্ত্রের মাধ্যমে আমরা এই নাট বা এই বোল্টকে আমরা ঘোরাচ্ছি, ঠিক আছে? দেখো না যে নাট বা বোল্ট ঘোরানোর যে যন্ত্র থাকে তার কি থাকে, একটা হাতল থাকে, তাই না? আগে নাটে একটা গ্রিপ করতে হয়, নাটটাকে আগে ধরতে হয়, এরপর কি হাতলে ফোর্স অ্যাপ্লাই করে সেই হাতলটাকে কি মানে যন্ত্রটাকে ঘোরাতে হয়, তাই না? সো এই যন্ত্রটাকেই বলা হচ্ছে ক্র্যাঙ্ক। তাহলে এ পয়েন্টের সাপেক্ষে বা এখানে অ্যাক্সিস বলা হচ্ছে, অর্থাৎ এ বিন্দুর মধ্য দিয়ে যদি একটা সরলরেখা আমরা চিন্তা করি, সরলরেখা মানে কিন্তু এসব এইদিকে না, দ্যাট মিনস এ বিন্দুর মধ্য দিয়ে এই পেপারের পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি একটা সরলরেখা বা একটা অ্যাক্সিস আমরা চিন্তা করি, তাহলে ওই সরলরেখার সাপেক্ষে এই দুইটা ফোর্সের মোমেন্ট কত এবং ক্র্যাঙ্কটা কোন দিকে ঘুরবে, এটাই হচ্ছে কোশ্চেন। সো তোমরা এখন বলতেই পারো যে মোমেন্ট নেওয়ার জন্য আসলে ভ্যারিগননের থিওরেম কেন লাগবে? মোমেন্ট তো আমরা এর আগেও নিয়ে আসছি, ফোর্স ইনটু ডিস্টেন্স। হ্যাঁ, এখানেও আমরা একই কাজটাই করব। কিন্তু দেখো একটা ব্যাপার, যে এখানে একটা ইনক্লাইন্ড ফোর্স আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড। ইনক্লাইন্ড ফোর্সের মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত ভ্যারিগননের থিওরেমটা ব্যবহার করে থাকি বা অ্যাপ্লাই করে থাকি, ওখানে পরে আসছি। আগে আমরা নর্মাল যে 300 পাউন্ড এটার মোমেন্টটাকে নিব। ওকে, তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্টের সামেশন বা যোগফল, ক্লকওয়াইজ কে আমরা পজিটিভ ধরছি, সমান সমান। এখানে কিন্তু জিরো হবে না, যে সামেশন অফ মোমেন্ট সমান জিরো, এখানে কিন্তু তা না। এখানে মোমেন্টটা বের করতে বলা হচ্ছে, এ বিন্দু সাপেক্ষে মোমেন্ট কত হবে। ওকে, তাহলে দেখো যেহেতু ক্লকওয়াইজ কে পজিটিভ ধরেছি, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ হবে নেগেটিভ। দেখো এ পয়েন্টের সাপেক্ষে 300 পাউন্ড, এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোমেন্ট দিচ্ছে, তাই না? এই যে, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স 300 পাউন্ড ইন্টু 10 ইঞ্চি, এই যে নিলাম। এরপরে আমরা আসবো হচ্ছে এইটা 200 পাউন্ড, এইটার মোমেন্ট এখন নিতে হবে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে 200 পাউন্ড যদি এটার মোমেন্ট তোমরা নিতে চাও, তাহলে ডিস্টেন্স কোনটা নিতে হবে বলো তো? এই 200 পাউন্ডের যে লাইন অফ অ্যাকশন, এই লাইন অফ অ্যাকশনের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এ বিন্দু সাপেক্ষে, সেইটা নিতে হবে। আমি যদি ফিগারে দেখাই একটু, যে ধরো যে আমরা এইটা হচ্ছে আমাদের সেই এ বিন্দু, ঠিক আছে, এ বিন্দু, এবং এটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক, এইখানে একটা ইনক্লাইন্ড ফোর্স আছে এইভাবে, তাই তো? সো যদি এখন এই ইনক্লাইন্ড ফোর্সের মোমেন্ট নিতে হয়, তাহলে কি করতে হবে? এই ইনক্লাইন্ড ফোর্সের যে লাইন অফ অ্যাকশন আছে, এই লাইন অফ অ্যাকশনের উপরে একটা লম্ব টানতে হবে। এই এ বিন্দু থেকে আমরা একটা লম্ব আগে ড্র করব,
এবং এই যে ডিস্টেন্স এইটাই কিন্তু আসলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই না? সো এখানে কিন্তু আবার দেখো একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করা লাগতেছে এবং এই ডিস্টেন্সটা কিন্তু আলাদাভাবে বের করে নেওয়া লাগছে, তাই না? কারণ এই ডিস্টেন্সটা কিন্তু আমরা আসলে জানি না। কি আমরা জানি এই ডিস্টেন্স? না স্যার। এই ডিস্টেন্স কিন্তু অঙ্কে দেওয়া নাই। দেখো অঙ্কে শুধু দেওয়া আছে এই টোটালটা হচ্ছে 20 ফিট, কিন্তু এর লাইন অফ অ্যাকশনের উপর লম্ব টানলে সেই লম্বটা কতটুকু হবে এটা আমরা জানি না। এটা আমরা বের করতে পারবো, বাট তার জন্য একটা সমকোণী ত্রিভুজ ধরে সাইন বা কসের ফর্মুলার মাধ্যমে আমরা বের করতে পারবো। সো এই ঝামেলাটা আমরা সাধারণত করি না। যখনই কোনো ইনক্লাইন্ড ফোর্সের মোমেন্ট নেওয়ার মতো ব্যাপার আসে তখনই আমরা যেটা করি এটা হচ্ছে আমরা এই ফোর্সটাকে দুইটা উপাংশে ভাগ করে নেই, দুইটা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে বা দুইটা লম্ব উপাংশে বিভক্ত করে নেই এবং আমরা ওই উপাংশ দুইটার মোমেন্টকে নিয়ে থাকি, উপাংশ দুইটার মোমেন্টকে আমরা যোগ করি। যেহেতু ভ্যারিকরণের উপপাদ্য বলে যে মোমেন্টকে মানে একাধিক কনকারেন্ট ফোর্সকে যোগ করাও যায়, আবার তার রেজাল্ট্যান্টের মোমেন্টও তাই, আমরা এই জিনিসটা কাজে লাগাই। অর্থাৎ এইটাকে যদি আমরা দুইটা উপাংশে ভাগ করি, দেখো একটা উপাংশ যাবে বাম দিক বরাবর আর একটা উপাংশ যাবে কোন দিক বরাবর? নিচ দিক বরাবর, ডাউনওয়ার্ড ডিরেকশনে, তাই না? একটা লেফট, একটা হচ্ছে কি ডাউনওয়ার্ড। তাহলে এই দুইটা উপাংশের আবার রেজাল্ট্যান্ট কে? এই 200 পাউন্ড নিজেই, রাইট? তাহলে ওই দুইটা উপাংশের মোমেন্টের যোগফল যা হবে এই 200 পাউন্ড, এইটার মোমেন্টও সেম হবে। আমরা এই মূলনীতিটা কাজে লাগাই। তাহলে আমরা 200 পাউন্ডকে দুই ভাগে ভাগ করি মনে মনে। একটা হচ্ছে বাম দিকে, এটা হচ্ছে 200 cos 45, একটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে 200 sin 45, রাইট? 200 cos 45, 200 sin 45। সো দেখো 200 cos 45 এই উপাংশটা কিন্তু এ বিন্দুর মধ্য দিয়েই যাবে, তাই না? যদি আমরা বই দেখি তাহলে বুঝতে পারবো। ফেরিসের বইতে দেখো এই প্রবলেমটা দেওয়া আছে, এই যে। আমরা একটু মিউট রাখি প্লিজ। দেখো এখানে বলা আছে, দেখো যে এই যে 200 পাউন্ড এর যে মানে বাম দিকে যে উপাংশটা হবে, এই উপাংশটা কিন্তু এ বিন্দুর মধ্য দিয়ে অতিক্রম করতেছে, এই উপাংশের লাইন অফ অ্যাকশন। সো এই উপাংশের আসলে কোনো মোমেন্ট আসবে না, এটার মোমেন্ট 0 হবে। তাহলে শুধু কার মোমেন্ট আসবে? এই যে এর এই ওয়াই ডিরেকশন বরাবর যে উপাংশ আছে তার মোমেন্ট আসবে, তাই না? তাহলে এর সেই উপাংশটা কত হবে? 200 ইন্টু সাইন 45, এই যে নিচের দিক বরাবর, এই যে এই বরাবর এর উপাংশ হচ্ছে 200 সাইন 45 এবং এর ডিস্টেন্স কত হবে? এ বিন্দু থেকে দেখো এর ডিস্টেন্স নেওয়ার জন্য এখন কিন্তু আর সমকোণী ত্রিভুজও নেওয়া লাগতেছে না বা কোনো লম্বও কিন্তু অঙ্কন করা লাগছে না। এ বিন্দু থেকে এই উপাংশের পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এইটাই এবং এটা অঙ্কে দেওয়াই আছে কত? 20 ইঞ্চি। এই যে ফোর্স ইনটু ডিস্টেন্স, তাহলে আমরা যোগ বিয়োগ করে আমরা পেয়ে গেলাম হচ্ছে মোমেন্টের যোগফল। তাহলে জিনিসটাকে আমি আবারও বলি, এখানে আমরা ভ্যারিগণনের থিওরেম ইউজ করলাম। অর্থাৎ এইটা একটা উপাংশ, বা ধরো যে এইটা এবং এইটা, এই দুইটা ফোর্স মিলে একটা কনকারেন্ট ফোর্স, মানে দুইটা কনকারেন্ট ফোর্স কিন্তু এই দুইটা। তাহলে এই দুইটার মোমেন্টকে আলাদা আলাদা ভাবে যোগ করাও যা, আবার তাদের রেজাল্ট্যান্ট 200 পাউন্ড এর একার মোমেন্টও তাই। যেহেতু 200 পাউন্ডের মোমেন্ট নিতে হবে তাই আমরা একটু ইনডিরেক্টলি এর দুইটা উপাংশের মোমেন্ট নিলাম, দ্যাটস ইট, এছাড়া আর কিছু না। একটা উপাংশের তো মোমেন্ট 0 আর একটা উপাংশের মোমেন্ট হচ্ছে এইটা। ওকে, তাহলে এখন আমরা মোমেন্টের সামেশন কত পাইলাম? মাইনাস পাইলাম। দ্যাট মিন্স দেখো আমরা ক্লকওয়াইজ কে ধরেছিলাম পজিটিভ, কিন্তু আমরা অ্যান্সার পেয়েছি কত? আমরা অ্যান্সার পেয়েছি হচ্ছে নেগেটিভ। তাহলে এই এ বিন্দুর সাপেক্ষে এই যে 171.6 পাউন্ড ইন্টু ইঞ্চি, এই মোমেন্টটা আসলে কোন ডিরেকশনে কাজ করবে? এটা অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করবে, কারণ আমরা ক্লকওয়াইজ কে পজিটিভ ধরেছি, আবার অ্যান্সার পেয়েছি নেগেটিভ।
তার মানে এর উল্টা, দ্যাট মিন্স এই মোমেন্টটা কাজ করবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। আর যদি মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করে, নিট মোমেন্ট মানে এই দুইটার টোটাল মোমেন্ট যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাজ করে, তাহলে ক্র্যাঙ্কটা কোন দিকে ঘুরবে? অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘুরবে, তাই না? হ্যাঁ, এই যে নিট মোমেন্ট কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন, আর সো দ্য ক্র্যাঙ্ক উইল টার্ন কাউন্টার ক্লকওয়াইজ ইফ ইট মুভস। যদি ক্র্যাঙ্কটা মুভ করে তাহলে সে ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘুরবে। এই আর কি। আচ্ছা, এটা সবাই বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। ওকে, এখানে বলা হচ্ছে যে ফোর হুইলস, এটা হচ্ছে একটা প্যারালাল ফোর্স সিস্টেম নিয়ে আমাদের একটা প্রবলেম। ফোর হুইলস এ বি সি অ্যান্ড ডি, এখানে চারটা চাকা আছে এ বি সি ডি, চারটা হুইল একটা বিমের উপরে আছে। অ্যাপ্লাই লোডস অফ এত 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 অ্যান্ড এত পাউন্ড রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে। দ্যাট মিনস এ হুইল এর লোড হচ্ছে কত? 3000 পাউন্ড। বি হুইলের লোড কত? 6000 পাউন্ড। এইভাবে পরপর আর কি, সিরিয়াল। সো এ বি সি ডি হুইল এত 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 পাউন্ড লোড অ্যাপ্লাই করে টু এ বিম জিএইচ বিমের উপর, অ্যাজ শোন ইন ফিগার বিলো, ফিগারে যেভাবে দেখানো হয়েছে। ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ দিস লোডস। এখানে এই চারটা লোডের রেজাল্টেন্ট বের করতে হবে। দ্যাট মিনস দেখো, একটু খেয়াল করলে বুঝবা যে এখানে আমরা চারটা ফোর্স দেখতে পাচ্ছি এবং চারটা ফোর্সই আসলে একে অপরের সমান্তরাল বা প্যারালাল। তার মানে এটা আর কিছুই না, এটা হচ্ছে একটা প্যারালাল ফোর্স সিস্টেম এবং এই প্যারালাল ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট বের করতে বলা হচ্ছে। সো আমরা এখন বেসিক্যালি দেখব যে একটা প্যারালাল ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট কিভাবে বের করতে হয় সেটাই। সো রেজাল্টেন্ট মানে আমরা কি জানি? যোগফল বা লব্ধি। সো আমরা প্রথমেই এই ফোর্স গুলোকে আগে যোগ করব। রেজাল্টেন্ট আর হচ্ছে সামেশন অফ এফ ওয়াই, কারণ প্রত্যেকটা ফোর্স আসলে ওয়াই ডিরেকশন বরাবরই আছে, ওয়াই মানে ভার্টিক্যাল ডিরেকশন। সো যদি আমরা উপরের দিকটাকে পজিটিভ ধরি তাহলে প্রত্যেকটা ফোর্স ডাউনওয়ার্ড, তাই নেগেটিভ -34,000 পাউন্ড। এবং এটা অবশ্যই মানে ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে, কারণ প্রত্যেকটা ফোর্স ডাউনওয়ার্ড, তাহলে তাদের লব্ধি কোন দিকে কাজ করবে? অবশ্যই নিচের দিকেই। এভাবেও চিন্তা করতে পারো, আবার এভাবে ভাবতে পারো যে আমরা আপওয়ার্ড ডিরেকশনকে ধরেছি পজিটিভ, আবার অ্যান্সার পেয়েছি নেগেটিভ, তার মানে এটা হচ্ছে নিচের দিকে কাজ করে। দেখো, আমরা খুব সহজেই কিন্তু লব্ধির মানটা বের করে ফেললাম, 34,000 পাউন্ড, এটাই হচ্ছে লব্ধির মান। এখন আমাদের কাজ হচ্ছে যে এই লব্ধিটা আসলে কোন পয়েন্টে কাজ করে। এই 34,000 পাউন্ড, এটা কি এই পয়েন্টে কাজ করে, নাকি এই পয়েন্টে, নাকি এই পয়েন্টে, নাকি এই পয়েন্টে? এটা আসলে কোথায় কাজ করে, কোন দুইটা হুইলের মাঝখানে আসলে লব্ধিটা কাজ করে, এইটা আমাদেরকে বের করতে হবে এখন। দ্যাট মিনস ডিরেকশন বা লোকেশন অফ লাইন অফ অ্যাকশন। তাহলে এটা কিভাবে বের করতে হয়? এটা একটা জেনারেল প্রসিডিওর আছে। এটা হচ্ছে যে আমরা যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে আমরা সবগুলা ফোর্সের মোমেন্ট নিব। আগে মোমেন্টকে আগে যোগ করব, যোগ বিয়োগ করব। সামেশন অফ মোমেন্ট, সাপোজ এখানে আমরা এ পয়েন্টের সাপেক্ষে যোগ বিয়োগ করতে চাচ্ছি সাপোজ, এবং আমরা ক্লকওয়াইজ মোমেন্টকে ধরে নিচ্ছি পজিটিভ। তাহলে এ বিন্দুর সাপেক্ষে দেখো, এ বিন্দুতেই কিন্তু একটা ফোর্স আছে 3000 পাউন্ড, তাহলে এইটার কোনো মোমেন্ট আসবে? এ বিন্দুর সাপেক্ষে 3000 পাউন্ড, এটা কোনো মানে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করবে? করবে না, কারণ এটা যে পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি ওই পয়েন্টের মধ্য দিয়েই 3000 পাউন্ড ফোর্সটা গিয়েছে, তাই এর মোমেন্ট 0 হবে, তাই এখানে দেখানো হয় নাই।
এরপর 6000 পাউন্ড। দেখো এ বিন্দুর সাপেক্ষে 6000 পাউন্ড একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। প্রত্যেকটা ফোর্সই আসলে ক্লকওয়াইজ মোমেন্টই দিবে। এ বিন্দুর সাপেক্ষে এটাও ক্লকওয়াইজ, এটাও সবগুলোর আগে এই জন্য প্লাস। তাহলে 6000 ইন্টু 6 অর্থাৎ এই ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এ বিন্দু থেকে এই যে 6000 পাউন্ডের ডিস্টেন্স হচ্ছে 6 ফিট। একইভাবে 10,000 পাউন্ড এই ফোর্সের ডিস্টেন্স কত? 14 ফিট। এই যে 8 আর 6 14 ফিট। আর 15,000 পাউন্ড এই ফোর্সের ডিস্টেন্স কত? 24 ফিট। এই যে এখান থেকে টোটালটা 24 ফিট। সো আমরা কি পাইলাম? আমরা একটা পজিটিভ একটা সংখ্যা পাইলাম, অর্থাৎ এ পয়েন্টের সাপেক্ষে সবগুলো ফোর্সের মোমেন্টের সামেশন হচ্ছে এত পাউন্ড ইনটু ফিট। আমরা এখানে আবারও ভ্যারিগনের থিওরেম ব্যবহার করব, অর্থাৎ অনেকগুলা ফোর্সের মোমেন্টের সামেশন যা, তাদের রেজাল্টেন্টের মোমেন্টও তাই, একই কথা। তাহলে এ পয়েন্টের সাপেক্ষে সবগুলো ফোর্সের মোমেন্টের যোগফল কত? এত। তাহলে আমরা বলতে পারি যে এ পয়েন্টের সাপেক্ষে সবগুলো ফোর্সের রেজাল্টেন্টের মোমেন্টও এত। এটা ভেরি সিম্পল। সো মোমেন্ট অফ রেজাল্টেন্ট অ্যাবাউট এ সমান সেম। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আবার একটু দেখো এ বিন্দুর সাপেক্ষে আমরা সবগুলা ফোর্সের মোমেন্টকে যোগ করলে যা পাবো, আবার ওই সবগুলা ফোর্সের রেজাল্টেন্টের মোমেন্ট নিলেও তাই পাবো। কারণ কি? কারণ খুব সিম্পল, সবগুলো ফোর্সের যোগফলই তো রেজাল্টেন্ট, তাই না? জি স্যার। যেহেতু সবগুলো ফোর্সের যোগফলই রেজাল্টেন্ট, তাই তাদের মোমেন্টের যোগফলও কি রেজাল্টেন্টের মোমেন্ট। ঠিক আছে, ব্যাস এতটুকুই। তাহলে এ বিন্দুর সাপেক্ষে সবগুলা ফোর্সের মোমেন্টের সামেশন এত, তাই আমরা বলতে পারি যে এ বিন্দুর সাপেক্ষে সবগুলা ফোর্সের রেজাল্টেন্টের মোমেন্টও এত, সেম। আর রেজাল্টেন্টের মোমেন্ট মানে কি? রেজাল্টেন্ট ইনটু ডিসটেন্স, অর্থাৎ ফোর্স ইনটু ডিসটেন্স। আর ডিসটেন্স অবশ্যই এ বিন্দু থেকে হবে, কারণ আমরা সবকিছুই হিসাব করছি এ বিন্দুর সাপেক্ষে, তাই না? আচ্ছা, তো রেজাল্টেন্টের মান তো আমাদের জানাই আছে 34,000 পাউন্ড। তাহলে ডিস্টেন্স ফ্রম এ, সাপোজ এই ডিস্টেন্সটাকে আমরা স্মল আর ধরছি, তাহলে এটা কত হবে? 536,000 ডিভাইডেড বাই আর। আরটা এদিকে আসছে, ওকে। তাহলে এটা ভাগ দিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি 15.76 ফিট ফ্রম এ। এ বিন্দু থেকে এই রেজাল্টেন্টের ডিস্টেন্স হচ্ছে 15.76 ফিট, 15 ফিট। অর্থাৎ দেখো যে এখান থেকে এটা 6 ফিট, এটা 8 ফিট, তার মানে 14 ফিট, 15 ফিট। তার মানে সি এবং ডি পয়েন্টের মাঝামাঝি একটা জায়গাতে, এরকম কোনো একটা জায়গাতে এই রেজাল্টেন্টটা আছে, তাই না? এই যে আমরা লোকেশনও এখানে দেখাই দিয়েছি, এ পয়েন্ট থেকে এত ফিট, এবং এটা হচ্ছে সি এবং ডি হুইলের মাঝখানে কোনো একটা পয়েন্ট। তাহলে আমরা রেজাল্টেন্টের ম্যাগনিটিউড এবং ডিরেকশন, লাইন অফ অ্যাকশন সবই পেয়ে গেলাম। এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, আমি সামনের দিকে দেখালে আরো বুঝতে পারবো। অর্থাৎ আমরা এইভাবে একটা প্যারালাল ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট বের করতে পারি। প্রথমে আগে আমরা যোগ করে নিব সিম্পলি, যোগ করার পর আমরা পেয়ে গেলাম রেজাল্টেন্টের ম্যাগনিটিউড। এরপরে আমরা লাইন অফ অ্যাকশন বের করব বা লোকেশনটা বের করব, কোথায় অবস্থিত। সো যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে সবগুলো ফোর্সের মোমেন্ট বের করব, এইটাই হচ্ছে রেজাল্টেন্টের মোমেন্ট। রেজাল্টেন্টের মোমেন্ট মানে আবার কি? রেজাল্টেন্ট ইনটু ডিসটেন্স। রেজাল্টেন্ট তো বের করাই আছে, তাহলে আমরা মোমেন্টকে এই আর দিয়ে, রেজাল্টেন্ট দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি ডিসটেন্স। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা অল্টারনেটিভ দেখাচ্ছি। অর্থাৎ এই যে এ বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিয়ে বের করলাম, এটা কিন্তু বি, সি বা ডি যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিলেই হবে। সো একটা অল্টারনেটিভ আমি দেখাচ্ছি, দেখো যে যদি আমরা মোমেন্টটা সি বিন্দুর সাপেক্ষে নিতাম তাহলে কি হইতো। এটা আমি আর বলবো না,
অর্থাৎ সি বিন্দুর সাপেক্ষে যখন মোমেন্ট নিব তখন 10,000 পাউন্ড, এইটার কোনো মোমেন্ট আসবে না, বা বাদ বাকি যা আছে সবগুলোর মোমেন্ট আসবে। সো তোমরা এটা নিজেরা দেখবা যে সি বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সামেশন হচ্ছে কত, 60,000 পাউন্ড ইন্টু ফিট। এটা খুব ইজি, ঠিক আগের মতো সিস্টেমে আসবে। সো তার মানে আমরা বলতে পারি যে রেজাল্টেন্টের মোমেন্ট হচ্ছে কত, 60,000 পাউন্ড। ঠিক আছে, তার মানে সেম ভাবে, অর্থাৎ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু মোমেন্ট ডিভাইডেড বাই ফোর্স। ঠিক আছে, ডিস্টেন্স ইকুয়াল টু মোমেন্ট ডিভাইডেড বাই ফোর্স। ফোর্স তো আমরা পেয়ে গিয়েছি 34,000 পাউন্ড, তাহলে এটা ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি 1.76 ফিট। এখন দেখো যে সি বিন্দুর সাপেক্ষে ডিস্টেন্স কিন্তু মাত্র 1.76 ফিট, অর্থাৎ এইটা কি আসলে আগের অ্যান্সারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? হ্যাঁ, এটা একই কথা, কারণ সি পয়েন্টের সাপেক্ষে 1.76 ফিটই হবে। এ বিন্দু থেকে 15.76 ফিট যে কথা, আবার সি পয়েন্ট থেকে 1.76 ফিট একই কথা। ঠিক আছে, সো এইভাবে আসলে আমরা যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিই না কেন, এটা আসলে একই অ্যান্সার আসবে। তোমাদের কাজ হচ্ছে তোমরা বাসায় বি বিন্দু এবং ডি বিন্দু, এই দুইটা বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে এই অ্যান্সারটা মিলাবা। যদি বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নাও সেক্ষেত্রে ডিস্টেন্স কত পাবা বলতো? সি থেকে 1.76 ফিট, তার মানে বি থেকে কত হবে, 9.76 ফিট ডিস্টেন্স পাওয়া, রাইট? আবার ডি থেকে যদি তোমরা মোমেন্ট নাও তাহলে তোমরা ডিস্টেন্সটা কত পাবা, 10 মাইনাস 1.76, অর্থাৎ এই ডিস্টেন্সটা যা হয় তাই, এই যে এখান থেকে এইটা পাবা। সো তোমরা এটা বাসায় চেক করে দেখবা। ঠিক আছে, তাহলে এখন যদি একাধিক প্যারালাল ফোর্স সিস্টেম দেওয়া থাকে তাহলে তাদের রেজাল্টেন্ট কিন্তু আমরা বের করতে পারবো। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেম এক্সাম্পল। অর্থাৎ এখানে তিনটা প্যারালাল ফোর্স দেওয়া আছে এবিসি, এবং তাদের রেজাল্টেন্ট বের করতে হবে। দেখো এখানে একটা বার আছে, এই বারের উপর ইনক্লাইন্ড অবস্থায় তিনটা প্যারালাল ফোর্স কাজ করছে, 300 পাউন্ড, 100 পাউন্ড, 600 পাউন্ড, এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স গুলো দেওয়া আছে। ওকে, তাহলে রেজাল্টেন্ট বের করার সিস্টেম কি, আমরা একটু আগেই দেখে আসলাম যে ফোর্স গুলোকে যোগ বিয়োগ করতে হবে। সো যে কোনো একটা ডিরেকশনকে তোমরা পজিটিভ ধরো, হয় 600 পাউন্ড এই ডিরেকশনটাকে পজিটিভ ধরতে হবে, আর না হয় 300 পাউন্ড এই ডিরেকশনটাকে পজিটিভ ধরতে হবে, তো তোমাদের ব্যাপার। সাপোজ আমরা 600 পাউন্ড এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরছি, সে তাহলে 600-র আগে প্লাস বসবে এবং 100-র আগেও প্লাস বসবে, আর 300-র আগে কত বসবে, মাইনাস। আমরা কত পাইলাম যোগ বিয়োগ করে, 400 পাউন্ড, এবং এটা হচ্ছে প্লাস, 400-র আগে কিন্তু প্লাস আছে, তার মানে আমরা যে ডিরেকশনটাকে পজিটিভ ধরেছিলাম ওই ডিরেকশনে রেজাল্টেন্টটা আছে, acting in the same direction as the 600 পাউন্ড। অর্থাৎ আমরা 600 পাউন্ড এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরছিলাম, আবার অ্যান্সারও আসছে পজিটিভ, তার মানে রেজাল্টেন্টটা কোন ডিরেকশন বরাবর আছে, এই 600 পাউন্ড, অর্থাৎ এই ডিরেকশন বরাবর আছে। এখন আমাদের কাজ হচ্ছে সেম, অর্থাৎ আমরা এর লোকেশনটাকে বের করব, যে সেটা কি এখানে আছে না এখানে আছে না কোথায় আছে, সেটা আমরা বের করব। তাহলে ঠিক আগের মতো যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে সবগুলো ফোর্সের মোমেন্টকে যোগ করতে হবে। সাপোজ আমরা সি বিন্দুর সাপেক্ষে মোমেন্টকে যোগ করব এবং ক্লকওয়াইজ কে পজিটিভ ধরছি, এটা আমি আর বলছি না একই কথা বারবার। সো 100 পাউন্ড আর 300 পাউন্ড এই দুটো ফোর্সের মোমেন্টকে যোগ বিয়োগ করে আমরা পাইলাম হচ্ছে প্লাস 4000 পাউন্ড ইন্টু ইঞ্চি। তাহলে আমরা পজিটিভ ধরছিলাম কোন ডিরেকশনকে, ক্লকওয়াইজ ডিরেকশনকে, আবার অ্যান্সার পেয়েছি কত, মানে যোগফলটা পেয়েছি কত, পজিটিভ। তাহলে এই যে একটা মোমেন্ট, একটা হিউজ মোমেন্ট, এই মোমেন্টটা কোন ডিরেকশন বরাবর কাজ করবে, তোমরা কি বুঝতে পারছো? আমরা ক্লকওয়াইজ ডিরেকশনকে পজিটিভ ধরেছিলাম, আবার যোগফলও পাওয়া গেছে পজিটিভ, তার মানে এই মোমেন্টটা কোন ডিরেকশন বরাবর কাজ করবে, অবশ্যই ক্লকওয়াইজ, তাই তো নাকি?
জি স্যার। ওকে, তাহলে এই মোমেন্টটা কাজ করবে ক্লকওয়াইজ ডিরেকশন বরাবর। ওকে, তাহলে আমরা ঠিক আগের মতোই বলতে পারি যে রেজাল্ট্যান্টের মোমেন্টও হবে সেম। মোমেন্ট অফ রেজাল্ট্যান্ট আর অ্যাবাউট সি, অবশ্যই একই বিন্দুর সাপেক্ষেই হতে হবে সবকিছু। সো এটা সেম, এবং এটাও হবে ক্লকওয়াইজ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো রেজাল্ট্যান্ট ইন্টু ডিস্টেন্স ইকুয়াল টু মোমেন্ট। সো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু মোমেন্ট বাই রেজাল্ট্যান্ট। রেজাল্ট্যান্টের মান আমরা বের করে ফেলেছি অলরেডি, তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম কত? 10 ইঞ্চি, সি বিন্দু থেকে 10 ইঞ্চি। এখন ভালো করে দেখো যে সি বিন্দু থেকে 10 ইঞ্চি ডিস্টেন্স, কিন্তু এটা বাম দিকে হবে, মানে উপরের দিকে হবে না নিচের দিকে হবে, এটা কি আমরা জানি? কথা বলো। আমরা সি বিন্দু থেকে ডিস্টেন্স বের করলাম কত? 10 ইঞ্চি, কিন্তু এটা কি এই দিকে আছে? অর্থাৎ এটা কি ডিরেকশন ঠিক আছে, এইটাই হবে, নিচের দিকে হবে, কিন্তু সি থেকে ডান দিকে হবে না বাম দিকে হবে, এটা কি আমরা জানি? না স্যার। এটা আমরা কি অবশ্যই ডান দিকে। ডান দিকে কেন হবে? তো ডান দিক থেকে মেজারমেন্ট করে আসতেছে, এদিক থেকে 10 ইঞ্চি, এরপর 5 ইঞ্চি, এরপর তো এদিকে তো সি বিন্দু থেকে আবার ওদিকে 5 ইঞ্চি। কেন সি বিন্দু থেকে এইদিকে 10 ইঞ্চি, এটা কোনো কথা আছে? না স্যার, মানে যেটাই হবে স্যার, মানে ওইটা তো ওখান থেকে বের হবে। সি বিন্দু থেকে 10 ইঞ্চি বাম দিকেও হতে পারে, আবার ডান দিকেও হতে পারে, ঠিক আছে? জি স্যার। রেজাল্টেন্টটা আসলে ধরো যে এটাই হচ্ছে আমাদের সেই বার, ঠিক আছে? একটা ফোর্স আছে এই বরাবর, একটা আছে এই বরাবর, একটা আছে এই বরাবর, এটা হচ্ছে সি বিন্দু, এটাই হচ্ছে আমাদের সি বিন্দু। সো এর ডান দিকেও জায়গা আছে, বাম দিকেও জায়গা আছে। আমরা এতক্ষণ বের করলাম যে রেজাল্ট্যান্টের ডিস্টেন্স হবে সি বিন্দু থেকে 10 ইঞ্চি। এখন এটা তো এই দিকেও হতে পারে, ডিরেকশন তো ফিক্সড, এটা হবে নিচের দিকে। এটা তো স্যার আমার বাম দিকে তো বি বিন্দু তো 5 ইঞ্চি দেওয়া আছে স্যার, সি বিন্দু ডান দিকে তো দেওয়া নাই। হ্যাঁ, দেওয়া আছে দেওয়া নাই এর উপর তো কিছু নির্ভর করে না, তাই না? দেওয়া যদি না থাকে তার উপর তো রেজাল্ট্যান্টের লোকেশন নির্ভর করে না, করে করে না। আবার এটা ডান দিকেও হতে পারে, এটা এদিকেও হতে পারে। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? জি স্যার, এবার বুঝতে পারছি। মানে তোমরা চিন্তা করো যে এখানে আমরা একটু আগে বের করে আসলাম যে 4টা ফোর্সের রেজাল্ট্যান্ট। রেজাল্ট্যান্ট কোন দিকে হয়? ফোর্স গুলো যেই দিকে বেশি থাকে সেই দিকেই কিন্তু রেজাল্ট্যান্টটা হয়, অর্থাৎ সেই জায়গাতেই কিন্তু রেজাল্ট্যান্ট হয়। রেজাল্ট্যান্ট তো এখানেও হতে পারতো, তাহলে এখানে কেন হইলো না? বলো বলো তো। রেজাল্ট্যান্টের লোকেশন তো এখানেও হতে পারতো, এখানে কেন হইলো না? কারণ এইদিকে লোড অনেক কম। লোড বেশি কোন দিকে আছে? ডান দিকে। যত ডান দিকে আসছি তত লোড বেশি। সো যেদিকে আসলে লোড বেশি বেশি, রেজাল্ট্যান্ট অবশ্যই সেই দিকেই থাকতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। সেই কারণে কিন্তু রেজাল্ট্যান্টটা আছে সি আর ডি হুইলের মাঝামাঝি একটা জায়গাতে। সো এখানে আসলে একই কথাই প্রযোজ্য। এখানে তো আমি আসলে বলতেই পারি যে এ বি সি এই তিনটা রেজাল্ট্যান্ট তো আসলে এই দিকেই থাকার সম্ভাবনা বেশি, তাই না? অর্থাৎ হ্যাঁ, এবার 600 পাউন্ড, 600 পাউন্ড, তার মানে এই দিকে ফোর্সটা বেশি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো মানে হিসাব করতেই পারি যে রেজাল্ট্যান্টটা আসলে এই দিকেই থাকার কথা। দ্যাট মিনস এইটা হচ্ছে 600 পাউন্ড, তার মানে এটা আসলে এই দিকে থাকবে, দ্যাট মিনস এইখানে হবে, তাই না? অর্থাৎ লোড যেদিকে বেশি রেজাল্ট্যান্ট সেদিকেই থাকতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। সো এটা আমরা কিভাবে আসলে বুঝবো যে কোন দিকে হবে? এটা আন্দাজে আসলে বোঝার কোনো উপায় নাই, এটা বুঝতে গেলে আমাদেরকে মোমেন্ট বুঝতে হবে। আমরা একটু আগে বের করলাম যে দেখো রেজাল্ট্যান্টের মোমেন্ট হচ্ছে কত? রেজাল্ট্যান্টের মোমেন্ট হচ্ছে 4000 পাউন্ড ইন্টু ইঞ্চি, এবং এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন বরাবর। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এটা আমরা এমনি এমনি বের করি নাই, এটা একটা কারণেই বের করছি। তাহলে রেজাল্ট্যান্টের মোমেন্ট সি বিন্দুর সাপেক্ষে ক্লকওয়াইজ হইতে হবে, দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে সি বিন্দুর সাপেক্ষে যদি মোমেন্টটাকে ক্লকওয়াইজ হতে হয় তাহলে কোন দিকে হতে হবে এখন বলো? যদি সি বিন্দুর সাপেক্ষে রেজাল্ট্যান্টের মোমেন্টকে ক্লকওয়াইজ হইতে হয়
তাহলে সেটা কি ডান দিকে হতে মানে উপরের দিকে হতে হবে নাকি নিচের দিকে হইতে হবে বলতো? সি বিন্দুর সাপেক্ষে যদি রেজাল্টেন্ট বাম দিকে হইতো তাহলে মোমেন্ট কেমন হইতো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো? সি বিন্দু থেকে যদি নিচের দিকে হইতো রেজাল্টেন্ট তাহলে এটা মোমেন্ট কেমন হইতো? অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি আমরা দেখতেই ক্লকওয়াইজ। পাচ্ছি, তাই না? কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ তো হওয়া যাবে না, হতে হবে কি ক্লকওয়াইজ। তাহলে সি বিন্দুর সাপেক্ষে যদি ডান দিকে হয় বা উপরের দিকে হয় তাহলেই একমাত্র এটা ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। বুঝতে পারছো এবার ব্যাপারটা? অর্থাৎ সি বিন্দুর সাপেক্ষে অবশ্যই উপরের দিকে হবে, অর্থাৎ এইভাবে হবে, তাহলেই একমাত্র আমরা ক্লকওয়াইজ মোমেন্টটা পাবো। ঠিক আছে, সি বিন্দুর সাপেক্ষে রেজাল্টেন্টের মোমেন্ট হবে ক্লকওয়াইজ, তাই ডান দিকে অথবা উপরের দিকে, এই যে রাইট সাইড অফ সি অর্থাৎ ডান দিকে, এই যে এইখানে হবে। ঠিক আছে, সো মেকানিক্সে আসলে কোনো কিছু চোখের আন্দাজে কিন্তু বলা যায় না। ঠিক আছে, এটা আসলে মোমেন্ট তারপরে হচ্ছে ফোর্স এগুলা অ্যানালাইসিস করে দেখতে হবে, তাই তো নাকি? জি স্যার। তাহলে রেজাল্টেন্টের মান হচ্ছে 400 পাউন্ড, এটা আমরা অনেক আগেই পেয়েছি। ডিরেকশন হচ্ছে এইটা, এটাও আমরা অনেক আগেই পেয়ে গেছি যে রেজাল্টেন্টের ডিরেকশন হবে হচ্ছে 400 পাউন্ড বা সরি এই 600 পাউন্ড যেদিকে আছে এই ডিরেকশন বরাবর, এটাও আমরা পেয়ে গিয়েছি আগেই। আর এখন আমরা কি পাইলাম, ডিস্টেন্সটা পাইলাম 10 ইঞ্চি। আবার ডিস্টেন্স নিয়েও কনফিউশন ছিল যে এটা এদিকে হবে না এদিকে হবে। আমরা মোমেন্ট হিসাব করে দেখলাম যে সি বিন্দুর সাপেক্ষে শুধুমাত্র রেজাল্টেন্টের মোমেন্ট হইতে হবে ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ হতে হয় তাহলে অবশ্যই এটাকে ডান দিকে হতে হবে। দেখো এখন কিন্তু সি বিন্দুর সাপেক্ষে রেজাল্টেন্টটা ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে বা মোমেন্ট দিচ্ছে, তার মানে এখন ঠিক আছে জিনিসটা। ঠিক আছে, এখন অল্টারনেটিভ, তোমরা এ বিন্দুর সাপেক্ষে সবগুলা মোমেন্টকে যোগ করে রেজাল্টেন্ট বের করবা সেম ভাবে, এবং তখন তোমরা ডিস্টেন্স পাওয়া হচ্ছে 25 ইঞ্চি। একই কথা, সি বিন্দু থেকে 10 ইঞ্চিও যা, আবার এ বিন্দু থেকে 25 ইঞ্চিও তাই। এটা তোমরা মিলাবা এখান থেকে। আমরা প্রবলেমটা সলভ করলাম এতক্ষণ সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে। এটাকে আমি এ বিন্দুর সাপেক্ষেও মোমেন্ট নেওয়া যায়, এটা আমি দেখিয়েছি। পরীক্ষায় কিন্তু আসলে একাধিক করার কোনো দরকার নেই, যে কোনো একভাবে করলেই হবে। তাহলে তোমরা এটা দেখবা বাসায় যে এ বিন্দুর সাপেক্ষে কিভাবে আমরা পাচ্ছি, আসলে একই জিনিস। ওকে, তাহলে আমরা এতক্ষণ শিখলাম যে কিভাবে প্যারালাল ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট বের করা যায়। এখন একটা লাস্ট টপিকস যেটা আসবে এটা হচ্ছে কাপল। তোমরা ইন্টারমিডিয়েটে দেখে আসছো বলবিদ্যাতে যে কাপলের বাংলা অর্থ হচ্ছে দ্বন্দ্ব। এন্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিকস, কারণ তোমরা যখন আরসিসি পড়বা এর পরবর্তী সেমিস্টার গুলাতে, তখন তোমরা দেখবা যে ওখানে কনক্রিট এবং স্টিল মিলে একটা কাপল তৈরি করে, এবং এই কাপলের মোমেন্টটাই হচ্ছে রেজিস্টিং মোমেন্ট। যাই হোক, এটা এখন আর কি আমাদের মানে আলোচ্য বিষয় না, এটা তোমরা পরবর্তীতে দেখবা। সো হোয়াট ইজ কাপল? যখন দুইটা প্যারালাল ফোর্স সমান হয় আর ইকুয়াল, এবং শুধু সমানই না, আরো কতগুলো শর্ত আছে, যেমন তাদের ডিরেকশনটা হবে অপোজিট ইন সেন্স, এবং তারা কখনো কোলিনিয়ার হইতে পারবে না, তাহলে তারা একটা কাপল ফর্ম করে। জাস্ট আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। এই যে এইটা হচ্ছে একটা কাপল, দেখো এখানে দুইটা প্যারালাল ফোর্স আছে, কি কি? দুইটাই হচ্ছে এফ, তাই না? দুইটা প্যারালাল ফোর্স এবং তারা কিন্তু একে অপরের সমান, অর্থাৎ দুইটার মানে কিন্তু এফ। এবং তোমাদের কাছে দেখে কি মনে হচ্ছে যে এই যে দুইটা ফোর্স এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে এফ
আর এই পাশে আরেকটা এফ। এই দুইটার মানে এই দুইটার ডিরেকশন কি আসলে সেম না আলাদা বলো তো? এই যে দুইটা ফোর্স, এই দুইটার মানে ডিরেকশন কি আসলে একই না আলাদা? এই দুইটার ডিরেকশন দেখতেই পাচ্ছি তো, তোমরা রেসপন্স করো না কেন? এই দুইটার ডিরেকশন কিন্তু অপোজিট। এইটা আছে এইদিকে, এইটা আছে এইদিকে, অপোজিট ডিরেকশন, তাই না? জি স্যার। দুইটা প্যারালাল ফোর্স একে অপরের সমান এবং তাদের দিক বিপরীতমুখী। শুধু তাই না, তাদের মধ্যে একটা ডিস্টেন্সও আছে, অর্থাৎ তারা কিন্তু কোলিনিয়ার না। কোলিনিয়ার মানে কি? একই সরলরেখা বরাবর। হ্যাঁ, যদি এখন এই ফোর্স, এইটা যদি এখন এইখানে থাকতো, এই এফ ফোর্সটা যদি সাপোজ এইখানে থাকতো, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে কোলিনিয়ার, অর্থাৎ একই সরলরেখা বরাবর থাকলে কোলিনিয়ার বলতে পারতাম। সেক্ষেত্রে তাদের মধ্যে কোনো ডিস্টেন্স থাকতো না। কিন্তু এখানে কিন্তু দেখো এই দুইটা ফোর্সের মধ্যে ডিস্টেন্স আছে, তাই না? ডিস্টেন্স হচ্ছে এ, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এ। সে কারণে এই দুইটা ফোর্স মিলে একটা কাপল তৈরি করে। ওকে, সো কাপলের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে মানে দরকার সেটা হচ্ছে মোমেন্ট। আমাদের ইন্টারেস্ট হচ্ছে কাপলের মোমেন্ট নিয়ে, দ্বন্দ্বের ভ্রামক যাকে বাংলায় বলা হয়। Moment of a couple is the product of one of the forces F and the perpendicular distance between the lines of action of the forces. কাপলের মোমেন্ট হচ্ছে প্রোডাক্ট। এখন দেখো এখানে প্রোডাক্ট মানে কিন্তু উপাদান না বা পণ্য না, এখানে প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। প্রোডাক্ট মানে কি? গুণফল। সো কাপলের মোমেন্ট কার কার গুণফল? প্রোডাক্ট অফ ওয়ান অফ দ্য ফোর্সেস এফ, অর্থাৎ একটা ফোর্স এফ এবং তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেইটা। এটা খুবই স্বাভাবিক, কারণ মোমেন্টের সংজ্ঞা কি বলে? মোমেন্টের সংজ্ঞাই তো বলে যে ফোর্সের সঙ্গে যদি আমরা মোমেন্ট আর্ম বা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে গুণ দেই তাহলে আমরা মোমেন্ট পাই। এখানে আসলে একই কথাই বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই কাপলের মোমেন্ট কত হবে? ফোর্স হচ্ছে এফ আর তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? এ। দ্যাট মিন্স এফ ইন্টু এ। এটাই হচ্ছে এই কাপলের মোমেন্ট। আচ্ছা, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোশ্চেন না করলে শিখতে পারবে না। তো কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। সাপোজ ধরো যে একটা বার আছে, ঠিক আছে, কোনো একটা লাঠি বা কোনো একটা বার। এখন তোমাদের মধ্যে কেউ একজন এই বারের উপরে একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করছে, সাপোজ কথার কথা 10 কিলো নিউটন, সে 10 কিলো নিউটন বা 10 নিউটন, ধরো 10 নিউটন। আর আরেকজন এই একই বারের উপরে উপরের দিকে আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করছে সেম 10 নিউটন। এখন দেখো এই দুইটা ফোর্স একে অপরের প্যারালাল বা সমান্তরাল। সমান্তরাল, তাদের ডিরেকশনটা বিপরীত। এটা আছে নিচের দিকে, এটা গেছে উপরের দিকে। তাহলে সমান্তরাল ফোর্স দুইটার মান সমান 10-10, আবার দুইটার ডিরেকশনও বিপরীত এবং তারা কোলিনিয়ার না। কোলিনিয়ার কখন হইতো? যদি 10 নিউটন এখানে হইতো, আবার ওই আরেকটা 10 নিউটন যদি নিচের দিকে হইতো, হ্যাঁ, তাহলে তারা কোলিনিয়ার। কিন্তু এখানে তো কোলিনিয়ার হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তাদের মধ্যে একটা ডিস্টেন্স আছে। সো তাহলে কিন্তু এই দুইটা ফোর্স মিলে একটা কাপল তৈরি করে, তাই না? এবং এই কাপলের মোমেন্ট কত হবে? ধরো যে সাপোজ এই লাঠির দৈর্ঘ্য হচ্ছে সে কথার কথা 10 মিটার সাপোজ, তাহলে এখন এই কাপলের মোমেন্ট কত হবে? ফোর্স ইন্টু তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্যাট মিন্স 10 ইন্টু কত? 10। তাহলে কত হয়? 100, অর্থাৎ 100 নিউটন ইন্টু মিটার। এটাই হচ্ছে এই কাপলের মোমেন্ট হবে। এবং এই মোমেন্টটা কোন দিকে হবে দেখো, তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবা যে এই দিকে একটা আছে, এইদিকে একটা আছে। দ্যাট মিন্স
এই দুইটা ফোর্স মিলে এই লাঠিটাকে আসলে কোন দিকে ঘোরাচ্ছে? ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলো তো? স্যার বিপরীত দিকে। অবশ্যই বিপরীত দিকে, এইদিকে, তাই না? এটাই হচ্ছে আমাদের সেই কাপলের মোমেন্ট এম ইকুয়াল টু কত? 100 নিউটন ইন্টু মিটার, 100 নিউটন ইন্টু মিটার, ঠিক আছে? এবং এই মোমেন্টটা কেমন? অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ এই দুইটা ফোর্স মিলে এই লাঠিটাকে আসলে ঘোরাচ্ছে কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। সো এই আর কি। তো তোমাদের আর কোনো কোশ্চেন? স্যার আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে ঠিক মতো ক্লাসই করতে পারি না। আচ্ছা, স্যার এটা ঠিক তো আছে। মেন মানে হচ্ছে হ্যাঁ, কি বললা? বুঝি নাই। বললাম স্যার এটা তো স্যার মেন ই তো হবে হচ্ছে স্যার হচ্ছে ফোর্সটা বিপরীতমুখী হবে, কখনো তো একমুখী হতে পারবে না, হলে তো এটা কাপল হবে না। হ্যাঁ, অবশ্যই একমুখী হইলেও কাপল হবে না, প্লাস যদি একটা সরল রেখা বরাবর থাকে তাও তো কাপল হবে না, তাদের মধ্যে ডিসটেন্স থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা শিখলাম যে জয়েন্ট মেথডের মাধ্যমে কিভাবে একটা ট্রাসকে অ্যানালাইসিস করা যায়। প্রথমে সাপোর্ট রিঅ্যাকশন, তারপরে একটার পর একটা জয়েন্ট নিয়ে আমরা কাজ করব। আর একটা জয়েন্ট থেকে আমরা দুইটা আননোন ফোর্স বের করতে পারি সর্বোচ্চ। আর জয়েন্ট মানেই হচ্ছে কি কনকারেন্ট ফোর্স সিস্টেম, কারণ সবগুলো ফোর্স একটা পয়েন্টে এসে মিলিত হয়। ওকে, এরপর আমরা দেখলাম মেইনলি সেকশন মেথড। সেকশন মানে কি একটা ট্রাস কেটে ফেলতে হবে এবং যে কোনো একটা সাইড নিয়ে কাজ করতে হবে। সো যে মেম্বার গুলার বার ফোর্স বের করতে হবে সেই মেম্বার গুলাকে অবশ্যই কাটতে হবে। তাহলে একইভাবে প্রথমে সাপোর্ট রিঅ্যাকশন বের করব এবং এরপর আমরা সেকশনের মাধ্যমে আমরা আর কি সামেশন অফ মোমেন্ট এফ এক্স এফ ওয়াই তিনটা ইকুয়েশনের মাধ্যমে আমরা তিনটা আননোন ফোর্স বের করতে পারি একটা সেকশন থেকে সর্বোচ্চ। অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক করবা এই দুইটা বই, এই দুইটা অঙ্ক হিবেলারের বই থেকে, হিবেলারের বই গুগল ক্লাসরুমে দেওয়া আছে। এবং ফেরিসের বই থেকে আমি যেটা দেখালাম যে ওই যে একটা এক্সাম্পল দেওয়া ছিল, ওই অঙ্কটা করবা। এই পর্যন্ত হচ্ছে কুইজের সিলেবাস। আচ্ছা, এরপরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করলাম, মোমেন্ট এন্ড প্যারালাল কোপ্লানার ফোর্সেস। এখানে আমরা মোমেন্ট সম্পর্কে জানলাম, মোমেন্ট আর্ম সম্পর্কে জানলাম, সেন্টার অফ মোমেন্ট কি জিনিস তা জানলাম, এবং আমরা জানলাম ভ্যারিগননের থিওরেম। এবং আমরা দেখলাম যে একটা ইনক্লাইন্ড ফোর্সের মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে ভ্যারিগননের থিওরেম অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা দেখলাম। আচ্ছা, এরপর আমরা দেখলাম হচ্ছে যে কিভাবে আমরা একটা প্যারালাল ফোর্স সিস্টেমের রেজাল্ট্যান্ট বের করতে পারি। এখানে চারটা হুইল ছিল, চারটা হুইলের লোড একই ডিরেকশনে ছিল এবং আমরা রেজাল্ট্যান্টের প্রথমে ম্যাগনিটিউড বের করেছি এবং তারপরে যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে আমাদের ইচ্ছা মতো মোমেন্ট নিয়ে আমরা বের করেছি রেজাল্ট্যান্টের লোকেশন বা লাইন অফ অ্যাকশন। ওকে, এরপরে আমরা দেখলাম যে যদি ভিন্ন ভিন্ন ডিরেকশন হয়, যেমন প্যারালাল ফোর্স সিস্টেম দুইটা আছে একদিকে বাকি আরেকটা আছে উল্টা দিকে, তাহলে আমরা কিভাবে রেজাল্ট্যান্ট বের করতে পারি। যে কোনো একটা ডিরেকশনকে আমরা পজিটিভ ধরবো। ওকে, তাহলে আমরা প্রথমেই পেয়ে যাব রেজাল্ট্যান্টের মান এবং কি ডিরেকশন, এবং এরপরে আমাদেরকে বের করতে হবে মেইন জিনিস, সেটা হচ্ছে লাইন অফ অ্যাকশনটা কোথায় অবস্থিত বা এই রেজাল্ট্যান্টের লোকেশনটা কোথায়, অবস্থানটা কোথায়। সো অবস্থান কিভাবে বের করব? যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে সবগুলো ফোর্সের মোমেন্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট্যান্টের মোমেন্ট। এই সিম্পল একটা মানে ফর্মুলার মাধ্যমে আমরা রেজাল্ট্যান্টের লোকেশনটা বের করব এবং অবশ্যই দেখে নিব রেজাল্ট্যান্টটাকে আমরা এমন জায়গাতে বসাবো যাতে করে আসলে মানে মোমেন্ট আসলে কনসিস্টেন্ট থাকে। সবগুলো ফোর্সের মোমেন্ট যেদিকে থাকবে রেজাল্ট্যান্টের মোমেন্টও অবশ্যই একই দিকে থাকবে। যদি এটা মাইনাস হইতো, সে কথার কথা, যদি এখানে আমরা মাইনাস পাইতাম তাহলে এটা হইতো অ্যান্টি ক্লকওয়াইজ
এবং এই রেজাল্টেন্টের মোমেন্টও কিন্তু হইতো অ্যান্টি ক্লকওয়াইজ, এবং সেক্ষেত্রে এই রেজাল্টেন্টটা কোন দিকে বসতো? বাম দিকে বসতো, তাই না? বাম দিকে বসলে আবার সি বিন্দুর সাপেক্ষে যদি বাম দিকে বসতো তাহলে আমরা একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট পাইতাম। ওকে, সো মোমেন্টের চিহ্ন দেখে রেজাল্টেন্টটাকে বসাতে হবে। এরপর তোমরা বাসায় ট্রাই করবা যে অন্য যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে আসলে এটা তোমরা মিলাই দেখবা ঠিক আছে কিনা। যেমন এখানে এ বিন্দুর সাপেক্ষে ডিস্টেন্স পাওয়া গেছে কত? 25 ইঞ্চি। আবার একইভাবে তোমরা যদি বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নাও, বি পয়েন্টের সাপেক্ষে, তখন তোমরা ডিস্টেন্স পাবো হচ্ছে 15 ইঞ্চি। ঠিক আছে, সো এটা তোমরা অবশ্যই বাসায় দেখবা, নিজেরা ট্রাই করবা। এরপরে আমরা দেখলাম হোয়াট ইজ কাপল এন্ড হোয়াট ইজ মোমেন্ট অফ এ কাপল। দুইটা প্যারালাল ফোর্স একে অপরের সমান কিন্তু বিপরীতমুখী হইলে এবং তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকলে আমরা একটা কাপল পাই। আচ্ছা, তো মোটামুটি আজকের ক্লাসের টপিকস এ পর্যন্তই।